মিলিয়া কই আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইল, আগরতলার রাজপথ ঘেরাও হইল, আগরতলার বিধানসভা ঘেরাও হইল। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটার্জি, মানুষে ভাবছে সেটার্জি কলকাতার ফুলা। আমি ও সিলেটর ফুলা, ও সিলেটর ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসীর টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসয় তারা শিকাইছিল ভারতরে। আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। আমি চন্দন চ্যাটার্জি আবার আপনাদের সামনে আসতে হলো। বিষয় ত্রিপুরা। বিষয়টা ত্রিপুরা। আপনারা সকলে জানেন আমি 23শে জানুয়ারি আমি ত্রিপুরা গেছিলাম। আমি ত্রিপুরা গেছিলাম এবং সেখানে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে গেছিলাম। 23শে জানুয়ারি একটা শুভ দিন এবং এই শুভ দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আমরা আমাদের বক্তব্য রাখতে গেছিলাম। সমস্ত ঘটনার সূত্রপাত সেখান থেকে হয়েছে। আপনারা আমার কাঞ্চনপুরের বক্তব্য শুনেছেন। আশ্চর্যজনকভাবে তার দুদিন পর ত্রিপুরার মুকুটহীন সম্রাট মানে মুকুটহীন রাজা একটা বিকট মন্তব্য করলেন। মানে আমি আশ্চর্য হয়ে গেছি। আপনি ঠিক আছে, আপনি আপনার রাজনৈতিক স্বার্থে এসছেন, আপনি রাজনীতি করতে চান। আমরা তো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দল করি না। উনি বারবার পলিটিক্স রাজনীতি বলে যাচ্ছিলেন, কিন্তু আমি তো রাজনীতির লোক নই, আমি রাজনীতি বুঝিও না। হ্যাঁ, আমি বাঙালি সমাজের স্বার্থে কাজ করি। আমি বাঙালি সমাজের বিভিন্ন বিপদে আপদে, সময়ে অসময়ে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, দাঁড়ানোর চেষ্টা করি। আমি বা আমার পূর্বপুরুষ তো কোনো রাজা মহারাজা ছিল না, সুতরাং আমি বা আমার পূর্বপুরুষদের কারি টাকাও নেই। ভালো করে বুঝবেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমরা একটা ভদ্র পরিবারের লোক, শিক্ষিত পরিবারের লোক। আমরা কখনোই অন্যকে গালাগাল দিতে শিখিনি। আমরা কখনোই অন্যকে ছোট করা শিখিনি। আমরা কখনোই জাতিবিদ্বেষ, ভাষাবিদ্বেষ কি জিনিস, ছোট থেকে বড় হয়েছি আজ অবধি, সেটাও আমরা জানি না, শিখিনি। সমস্যা হচ্ছে আমরা ভাষা বিদ্বেষের শিকার, জাতি বিদ্বেষের শিকার। আমরা মানে বাঙালিরা। এই কথাটা কি কেউ অস্বীকার করতে পারেন?
আমি এটা আপনাদের সামনে রাখছি, আমি এটা। আমাকে বলুন, ভারত স্বাধীন হওয়ার পরের থেকে গত 70 বছরে উত্তর পূর্বাঞ্চলের এমন কোন রাজ্য আছে যেখানে বাঙালি সুখে শান্তিতে নিরাপদে সুরক্ষার সাথে বাস করেছে? আমি জানি সত্যি কথাটা খুবই তেতো হয়, এটা আপনিও জানেন, আমিও জানি। সত্যি কথা মানেই তেতো, সত্যি কথা বললে অনেকের গায়েও লাগবে। কিন্তু আপনারা বলুন, আপনারা আমার সেদিন 23শে জানুয়ারির আমার বক্তব্য শুনেছেন, এটাকে শেয়ার করুন ভালো করে, বিভিন্ন গ্রুপে টুপে সব জায়গায় শেয়ার করে দিন। আমাদের কিছু গ্রুপ আছে, সেগুলোতে আমি একটু আপনাদের অনুমতি নিয়েই আমি শেয়ার করে দিচ্ছি। লাইভে আসলেই ফোন আসা শুরু হয়ে যায়। আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের বিভিন্ন গ্রুপে, আপনারাও একটু দয়া করে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আর অনেকে আসবে গালাগাল দিতে, যেরকম এই যে চলে এসছে প্রাণজিৎ দেববর্মা। আমি জানি না ওর আমার উপরে এত রাগ কেন, এটা আমি জানি না, এক। আর দ্বিতীয়, বাঙালিদের উপরে ওদের এত বিদ্বেষ কেন? আমি দেখছি গত কয়েকটা দিন ধরে যে হারে আমাকে গালাগাল, যে ভাষায় দেওয়া হয়েছে, কোনো ভদ্র সভ্য সমাজের মানুষ অন্য একটা মানুষকে কিভাবে গালাগাল দিতে পারে না, এটা আমি মানি না। যে হারে যে ভাষায় আমাকে আক্রমণ করা হয়েছে, আলোচনার একটা ভাষা থাকে, একজনের সাথে আরেকজনের মতের মিল নাও মিলতে পারে, কিন্তু সেখানে আমাদের মধ্যে একটা ভাষার আদান প্রদান, আমাদের মধ্যে কথাবার্তার আদান প্রদান সেগুলো থাকা উচিত। কিন্তু ভাষা যদি এক মিনিট একটু দাঁড়ান না। এক মিনিট। কিন্তু যেটা আমি বলছিলাম, ভাষা যদি এত খারাপ হয়, একটা ব্যক্তিকে যুক্তি তর্ক দিয়ে আমি যদি কথা বলতে না পারি, আর সেখানে যদি একটা বাজে ভাষায় আমি একজনকে আক্রমণ করি, মা বাবা তুলে গালিগালাজ করি, আর কন্টিনিউয়াস একটা জিনিস আমি দেখছি, কন্টিনিউয়াস ফেসবুকে বাংলাদেশি 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 বলে যাচ্ছে, এটা একটা সাংঘাতিক পরিস্থিতি। 23 জানুয়ারির মঞ্চে আমি কিন্তু এদের জাতি, এদের ভাষা, এদের সংস্কৃতি, এদের জাতিসত্তা, এগুলো কোনো কিছুর উপর আমি একটা লাইনও বক্তব্য রাখিনি। আমার পুরো বক্তব্য আনএডিটেড আমার ফেসবুকে আছে, আমার ইউটিউবে আছে। আমি কোথাও কোনো জাতি জনগোষ্ঠীর উপরে আমার 23 জানুয়ারির বক্তব্যের কোথাও যদি এতটুকুও পান, আমি রাজনীতি, এই ছাত্র যুবক রাজনীতি যেটা করছি, যে সংগঠন আমি করে, আমি রিজাইন করে দেব। এইবার আমি যেটা বলতে চাই, গালিগালাজ কি আমরা দিতে পারি না? আমরা কি গালিগালাজ দিতে পারি না? দিতে পারি।
ওরা সেই গালিগালাজ শোনেনি যে গালাজ আমরা দিতে পারি, কিন্তু সেই গালিগালাজ আমরা দেব না। আমি সবাইকে, আপনাদেরকেও বলেছি, যারা গালিগালাজ দিবে তাদেরকে লাভ সাইন পাঠাবেন, লাভ সাইন, তাদেরকে লাভ সাইন পাঠান, লাভ সাইন। লাভ সাইন পেয়ে যদি কিছুটা ভদ্র হয়, সভ্য হয় এই 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 লোকগুলো যারা গালাগালাজ করছে। এর মধ্যে কিছু লোক ওদেরই ভীষণ ভদ্র, আমার সাথে কমিউনিকেশন করছে, ওরা আমার সাথে কিন্তু আমার সাথে কানেক্ট হয়েছে এবং তারা স্বীকার করছে যে হ্যাঁ দাদা, এখানে সমস্যা আছে, এখানে একটা জাতিবিদ্বেষ আছে, ভাষা বিদ্বেষ আছে এবং দোষ আছে, স্বীকার করছে। আমার ফেসবুকে মেসেঞ্জারে ওদের মধ্যে থেকেই কম করেও 20 থেকে 25 জন, যাদের টাইটেল হবে কারুর জামাতিয়া, কারুর দেববর্মা, আরো এরকম রিয়াং, এরকম অনেক আমার কাছে আছে। আমি প্রমাণ দিতে পারবো। তারা আমাকে বলছে হ্যাঁ দাদা, এখানে সমস্যা আছে এবং আমরা মনে করি না যে আপনি জাতিবিদ্বেষী। আমাকে বলেছে, আপনার কথায় কোথাও আমরা দেখিনি যে আপনি জাতি তুলে আমাদের কোথাও গালি দিয়েছেন, এটাকে প্রপাগান্ডা করা হচ্ছে, এটা বলছে ওদের মধ্যে থেকেই কিছু লোক। প্রশ্ন আসছে, বেশিরভাগ লোক বলছে আমার রাজাকে নিয়ে কেন বললে? ভাই দেখুন, খারাপ পাবেন না, আমি কানে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ পাবেন না আমার উপরে। আমার কোনো রাজা মহারাজা নেই, পরিষ্কার শুনে নিন। আপনাদের বেশিরভাগ লোক যারা গালাগাজ করছেন, আপনার রাজাকে গালা দিয়েছি। আরে ভাই, আপনার রাজা কেউ যদি হয় তাতে আমার তো কিছু সমস্যা নেই, আমার কোনো রাজা নেই, পরিষ্কার। আমি কারোর প্রজা না। আর আমার সমাজের, বাঙালি সমাজের অথবা আমি মনে করি যে কোনো ভাষা, সাহিত্য, সংস্কৃতি বা জাতি যারা ত্রিপুরায় আছে, তারা আজকের দিনে কোনো রাজার রাজত্বে বাস করছে না। এটা শুনতে যদি খারাপ লাগে, আমার কিছু করার নেই, আমাকে মাফ করবেন। আর এটাই সত্যি, ত্রিপুরাতে কোনো রাজার রাজত্ব নেই, রাজতন্ত্র চলছে না, সামন্ততন্ত্রও চলছে না। এটা আগে প্রথমে আপনাদের মাথার থেকে পরিষ্কার করে নিন। ত্রিপুরাতে এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান, ভারতের আইন এবং ত্রিপুরার রাজ্য ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। এই জিনিসটা আগে প্রথমে তো মেনে নিন, এটাকে মানার অভ্যাস করুন। যারা মানতে পারছেন না, করুন। হ্যাঁ, এবার আমি আপনার যে রাজা, যাকে আপনারা রাজা মানছেন, আপনারা বলছেন আমি অপমান করেছি। আপনি আমাকে ওই স্টেটমেন্টটা তুলে নিয়ে দেখান, ওই স্টেটমেন্টটা আমাকে দেখান। 23 জানুয়ারির মঞ্চে আমি এমন কোন কথা বলেছি যেটা আপনার রাজার অপমান হয়েছে, ওটা আপনারা দেখান। উল্টোপাল্টা বক্তব্য দেবেন না, উল্টোপাল্টা উৎপটাং কথা বলে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, বাংলাদেশি, ঠিক আছে, আবার তারপরে মা বাবা, এই সমস্ত গালাগাল যে আপনারা আমাকে দিচ্ছেন, এই মানে 23 তারিখ না, এটা আমার আসার 4 দিন আগের থেকে, মানে 19 তারিখ থেকে লাগাতার আমি সব রেকর্ড রেখেছি। 19 তারিখ জানুয়ারি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত লাগাতার এই যে শুয়োর, কুকুর, যা তা গালিগালাজ করছেন, বান্দর। আচ্ছা, বান্দর তো আপনাদের আমি মানে সাধারণ মানুষকে আমি এটার জন্য দোষ দিই না, ভালো করেছেন আপনারা বান্দর বলছেন, তাতে আমার কোনো রাগ নেই। মানে যারা ত্রিপুরী ভাই বোনেরা আছেন তারাও বান্দর বলেছেন, আমি এটার জন্য খারাপ পাই না আপনাদের। আপনার রাজাই তো বলেছে এই কথাটা, আপনার রাজা, আমার না, আপনার রাজা আমাকে এবং আমার পুরো সম্প্রদায়কে রাজা বলেছে। তার প্রথম দিনের যদি বক্তব্য দেখেন, এখন উনি তার বক্তব্য থেকে সরতে চাইছেন, কিন্তু সেখানে দেখবেন, সেখানে বলেছে চন্দন, নাগরিক মঞ্চ, ভালো করে শুনবেন, চন্দন, নাগরিক মঞ্চ, রঞ্জিত, অনুপনাথ, এই নামগুলো নেওয়া হয়েছে। যদি আমার কথা আবার আপনাদের ভুল লাগে, আপনারা এখনই গিয়ে আবার, মধ্যে মধ্যে ফোন চলে আসছে, কাটতে হচ্ছে, খারাপ পাবেন না, আমার মঞ্চের বক্তব্যে আবার চলে যান এবং গিয়ে সেখানে পরিষ্কার এইগুলো দেখে নিন কোথায় আমি বলেছি। আপনাদের রাজা, যাকে আপনারা রাজা মানেন, সম্মান করেন, এটাতে আমার কোনো আপত্তি নেই, আপনারা মানুন। এবং আমি আপনাদের কিন্তু বলিনি যে আপনি যাকে রাজা মানেন, আপনি যাকে সম্রাট মানেন, তাকে আপনি মানবেন না। এটা কি বলেছি কোথাও যে আপনারা মানবেন না? বলিনি। আমি বলেছি সে আমার রাজা না, আমি বলেছি সে আমার সম্রাট না।
আবার ফোন এসে গেছিল, দুঃখিত। আমি বলেছি আমার জন্য ওই ভদ্রলোক মুকুটহীন সম্রাট, আমার জন্য সেই ভদ্রলোক মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা। কিন্তু তাই বলে কি আমি ওনাকে অশ্রদ্ধা করছি? তাই বলে আমি কি ওনাকে গালি দিয়েছি? না, কোথাও আমি গালি দিইনি। আপনারা কেউ কোথাও আমাকে দেখতে পারবেন না, দেখাতে পারবেন না যে আমি আমার সম্পূর্ণ বক্তব্যে কোনো জায়গায় ওনাকে অসম্মান করেছি। এটা একদম পরিষ্কার কথা। সম্পূর্ণ বাঙালি সমাজে ওনার উপরে ক্ষোভ আছে। আমি যখন কাঞ্চনপুরে ঢুকি, কাঞ্চনপুরে যত সময় ছিলাম, প্রত্যেকটা মানুষ ওনার উপরে, প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত, প্রত্যেকটা মানুষ ওনার উপরে আজকে ক্ষোভ। 10 তারিখ কি হয়েছিল? রায়ট হয়েছিল। 10 তারিখ যে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল, উনি কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর আমার লাইভে যারা আছেন, কাঞ্চনপুর থেকে শুরু করে আনন্দবাজার পর্যন্ত যে রায়ট হয়েছিল, যে দাঙ্গা হয়েছিল, 10 তারিখের যে দাঙ্গা হয়েছিল, তখন এই মুকুটহীন সম্রাট কোথায় ছিলেন? এখানে আপনারা যারা জানেন এখানে কমেন্ট করুন। আমি বললে তো বলবে আমি তো ত্রিপুরা সম্পর্কে কিছু জানি না। আমি বললে, আমার মুখ দিয়ে বললে এরা বলে যে তুমি কি জানো ত্রিপুরা সম্পর্কে। আমি ত্রিপুরা সম্পর্কে এত স্টাডি করেছি, এত কিছু জানি, যার 1%ও অনেকে জানেন না। এটা একদম পরিষ্কার। আমি জানতে চাই আপনাদের সামনে 10 তারিখে কি হয়েছিল, এই দাঙ্গাটা লাগার কারণ কি, সিএ এর বিরুদ্ধে আন্দোলন এডিসির মধ্যে করার কারণ কি। আমি শান্ত মাথায়, ঠান্ডা মাথায় এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলতে চাই। ভারত সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, ভারত সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে, তাই তো? এবং সেখানে পরিষ্কার বলেছে যে কোনো অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে এই আইন বলবৎ হবে না। আমি যদি ভুল বলছি আমাকে এখানে কমেন্ট করবেন। এই আইন বলবৎ হবে না, এটা ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে। আমি ভারত সরকারের প্রতিনিধি নই, একটা কথা শুনে রাখবেন। আমি ভারতীয় জনতা পার্টি নই, আমি কংগ্রেস নই, আমি সিপিএম নই, আমি এসইউসিআই নই, আমি টিএমসি নই। আমি বাঙালি, আমি বাঙালির জন্য কথা বলি। আমি আমার বাংলা ভাষা, জাতি, সংস্কৃতি সবার জন্য আমি পাশে দাঁড়াই। আমার এইটাই পরিচয়। আমার জাতি আগে, বাকি সব কিছু আমার কাছে গৌণ। জাতি ছাড়া আমার আর কিচ্ছু আমি বুঝি না, এটা পরিষ্কার। আমি আমার জাতির জন্য কাজ করি। অন্যান্য জাতির লোকেরা তার জাতির জন্য কাজ করতে পারে, আমি আমার জাতির জন্য কাজ করতে পারবো না। আশ্চর্যভাবে সেখানে অনেকের সমস্যা হয়ে যায়। কেন সমস্যা হয়? কেন সমস্যা হবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার পরিষ্কার স্ট্যান্ড, এই যে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল, সেই সাম্প্রদায়িক সংঘর্ষ কাদের নেতৃত্বে হয়েছিল, আমি সেই মঞ্চ থেকে আমি এই প্রশ্নগুলো তুলেছিলাম। এই প্রশ্নগুলো তুলেছিলাম যে কাদের প্ররোচনায় সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল, কারা ছিলেন সেই সিএ বিরোধী মঞ্চে, আর এই সিএ বিরোধী আন্দোলন এডিসিতে করার দরকার কেন পড়ল। আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাই। বন্ধুগণ, এই উত্তরটা দিন। যেখানে ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে, যেখানে ভারত সরকার যে এডিসি এলাকায় নাগরিকত্ব আইন বলবৎ হবে না। এটা আপনারা জানেন তো? এখানে কমেন্ট করবেন। যারা জানেন না আমাকে বলবেন। এডিসি এলাকায় নাগরিকত্ব আইন বলবৎ হবে না, এই কথাটা ঠিক আছে তো, না ভুল বলছি আমি? যদি নাগরিকত্ব আইন পাস হয়ে থাকে সংসদে, আমি এটার সমর্থন করি না করি এটা পরে বলছি, কিন্তু আপনারা এখানে বলুন, নাগরিকত্ব আইন কি আপনাদের ত্রিপুরার এডিসি এলাকায় লাগু হবে? আমার কাছে খবর এবং যে আমি দেখেছি কাগজ, সেখানে পরিষ্কার বলা আছে যেগুলো এডিসি এলাকা আছে, 10টা এডিসি আছে উত্তর পূর্বাঞ্চলে, সেই 10টা এডিসির কোথাও নাগরিকত্ব বিল লাগু হবে না। আমার এখানে প্রশ্ন মহারাজার উপর, আপনাদের মহারাজা, আমার মহারাজা না। আমার জন্য প্রদ্যোৎ দা বলতে পারি, দাদা ডাকতেই পারি, উনি আমার বড় ভাইয়ের মতো। বড় ভাইকে দাদা ডাকতে পারি, প্রদ্যোৎ দা, অথবা প্রদ্যোৎ বাবুও বলতে পারি। তো আমার কাছে, আমি প্রদ্যোৎ দার কাছে জানতে চাই যে প্রদ্যোৎ দা, আপনি আমাকে বোঝান,
আপনি এই সিএ এর বিরুদ্ধের আন্দোলনটা এডিসিতে কেন নিয়ে গেছেন, এটা আমি জানতে চাই। আপনি রাজনীতি করেন না তো, আপনি বলছেন। আমি তো রাজনীতি করি না, কিন্তু এডিসিতে কি দরকার পড়লো এডিসিতে এই সিএ এর বিরুদ্ধের আন্দোলনটাকে মাথাচাড়া দেওয়ার, এবং কি দরকার পড়লো এডিসির মধ্যে গিয়ে এই আগুনটা জ্বালানো? এডিসির ভেতরে এই সিএ তো লাগুই হচ্ছে না মহারাজ, তাহলে ওখানে আন্দোলন করার কি দরকার? এবং সেই আন্দোলনের ফলে কি হয়েছে? 10 তারিখে কি হয়েছে? 10 তারিখে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। আমি কি 10 তারিখে এসেছিলাম? 23শে জানুয়ারির আরো মাস 1.5 মাস আগে প্রায় যে সংঘর্ষগুলো হয়েছিল, ওইখানে কি আমি ছিলাম? আমরা ছিলাম? আমাকে কেউ জানতোই না ওইখানে ঠিক মতো। আমাকে আসতে হলো, বাধ্য হলাম আসতে। আমি ওখানে আসতে বাধ্য হলাম যখন আমি এই ডেটাগুলো পেলাম। আমার কাছে প্রত্যেকটা ভিডিও ফুটেজ, প্রায় 50টা ভিডিও, 1000টা ফটো যখন দেখলাম, কাঞ্চনপুরের উপরে টায়ার জ্বালিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে পথ চলতি মানুষকে মারপিট করছে। সিএ বিরোধী যারা আন্দোলন করছে তারা পথ চলতি মানুষকে মারধর করছে। কেন করছে? কোনো কারণ নেই। তুমি আন্দোলন করছো, প্রতিবাদ জানাচ্ছ, করো, সেখানে তো কোনো আপত্তি নেই। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকটা সম্প্রদায়, জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে যে কোনো জায়গায় সে তার প্রতিবাদ সাব্যস্ত করার অধিকার রাখে। ফ্রিডম অফ স্পিচ আছে। আপনি বলুন আপনার কথা, কেউ তো আপনাকে না করেনি, কেউ ওখানে বাধা দেয়নি। আমি ওখানে অনেকের সাথে কথা বলেছি, আমি ওখানে, এবং আমি অপোজিট সাইডও আমি জানতে চেয়েছি। এবং ওখানে যাদেরকে আমি পেয়েছি আলাদাভাবে, আমার সাথে অনুপকেও নিইনি, নাগরিক মঞ্চেরও কাউকে নিইনি, এরকম আমি একা একজনকে সাথে নিয়ে ঘুরে ঘুরে অনেকের সাথে আলোচনা করেছি, সাধারণ মানুষ, যে আসল ঘটনাটা কি ছিল। এবং আমি পরিষ্কার মানুষে জানিয়েছে যে এখানে আন্দোলন হচ্ছিল। আমি সেই জায়গা স্পটেও গেছি যেখানে আন্দোলনটা হচ্ছিল, মানুষ নিয়ে গেছে আমাকে, চলুন আপনাকে দেখাবো। আমি গেছি পরের দিন 24 তারিখ সকালবেলা। যারা ওখানে জানেন, আমি বাজার পর্যন্ত গেছি, হেঁটেছি ওখানে, হেঁটে একা। সাথে একজন ছিল, আমি একা, কাউকে নিইনি। কারণ আমি একজন নিউট্রাল মানুষ। আমি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করি, বাঙালির স্বার্থে কাজ করি। এর অর্থ এই না যে অন্য জাতি ভাষাগোষ্ঠীর বিপদে আপদেও আমি দাঁড়াই না। আমি দাঁড়াই, আমি অন্য ভাষাভাষীকেও আমার গায়ের রক্ত দিই, ব্লাড ডোনেশন করি যখন যেখানে প্রয়োজন হয়। আলটিমেটলি আমরা সব মানুষ। আমরা বাধ্য হয়ে যাই আমরা জাতির কথা বলতে যখন আমাদেরকে আপনারা বিপদে ফেলে দেন। আমরা বাধ্য হয়ে যাই আমাদের নিজেদের কথা বলতে যখন চাকমা কি বলছে, কি চাকমা, অরুণ চাকমা, স্যার আপনি থাকেন কাঞ্চনপুরের বাইরে, আপনি জানেন না কাঞ্চনপুরের খবর, 10 তারিখ কি হয়েছে জানেন না, বলবেন না। জাতি ধর্ম কি বলছে, জাতি ধর্ম নির্বিশেষে। অরুণ চাকমা, তুমি আমাকে চেনো? তুমি আমাকে চেনো না। তুমি আমাকে কি ভাবো? তুমি কিভাবে দেখো আমাকে? আমি আসামের শিলচরে বড় হয়েছি। এবং তোমাকে বলে দিই একটা কথা, চংতের নাম শুনেছো? অরুণ চাকমা, তুমি আমার কথাগুলো শুনে যাবে, না শুনে যাবে না। চংতের নাম শুনেছো? চংতেটা কোথায় বলো তো? কমলানগরের নাম শুনেছো? যেহেতু তুমি চাকমা এই জন্য আমি তোমাকে বলছি, তুমি কমলানগরের নাম শুনেছো? কোথায় বলো তো, কোথায় এটা? আমি সেই কমলানগরে গিয়েছি। কখন? যখন অনেকের জন্ম হয়নি। 95-96-এ যখন আমি ছাত্র নেতা শিলচরে, তখন আমার চাকমা ভাইয়েরা সেই চংতে, কমলানগরের যে রাজধানী, সেটা চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, আমি সেখানে গেছি। ওখানের চাকমা ছাত্র স্টুডেন্টস ইউনিয়নের নেতারা আমাকে নিয়ে গেছিল আমাদের 5 জন প্রতিনিধিকে। কারণ ওখানে চাকমারা নিত্যদিন আক্রমণের সম্মুখীন হচ্ছিল অন্যান্য জনগোষ্ঠীর দ্বারা। আশেপাশের কোন জনগোষ্ঠী, কি জনগোষ্ঠী? তুমি চাকমা, তুমি নিশ্চয়ই চংতের বিষয়ে জানো, তুমি নিশ্চয়ই সেই কমলানগরের কথা জানো। লুংলের ওইদিকে পার হয়ে যেতে হয়, সুতরাং তোমাকে খুলে বলার দরকার নেই। আমরা ওখানে গেছি, 6-7 দিন থেকেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। অন রেকর্ড পেপার কাটিং সেই সময়ের আছে।
এবং চাকমাদের আন্দোলনকে আমরা শিলচর পর্যন্ত নিয়ে এসেছিলাম। আমরা ওখান থেকে হুমকি দিয়েছিলাম যদি ওদের সাথে সমস্যার সমাধান না হয়, তাদেরকে শারীরিক নিগ্রহ এবং এই সমস্ত বন্ধ না হয়, আমরা শিলচর মিজোরাম হাইওয়ে বন্ধ করব বলেছিলাম, রোড ব্লকেট করব। তো আমরা শুধু আমাদের কথা বলি না, আমাদের কাছে অন্য যে কোনো জাতি জনগোষ্ঠীর যদি কোনো ধরনের অন্যায় অত্যাচার তাদের উপরেও হয়, আমরা তাদের পাশেও দাঁড়াই, তাদের সাথেও কথা বলি। আমার 23 জানুয়ারির বক্তব্য কি ছিল ভালো করে আবার শুনে নেবেন, ভালো করে শুনে নেবেন। অরুণ চাকমা, যদি আপনি ওখানে থাকেন তাহলে পুরনো যারা আছে, পুরনো ব্যক্তি 97, 98-এ তখন যারা চংতেতে ছাত্র নেতা ছিল, আমি নাম মনে রাখতে পারছি না, তখন এডিসিতে যারা চিফ ছিল আমার নাম জিজ্ঞেস করে নেবেন। আর জিজ্ঞেস করবেন যে এরকম শিলচর থেকে ছাত্র নেতারা এসেছিল, ওখানে আমরা ডাকবাংলোতে ছিলাম 4 থেকে 5 দিন, জিজ্ঞেস করবেন। আমরা সাম্প্রদায়িক নই, এটাই তো বাঙালির সমস্যা। বাঙালির সমস্যাটাই এখানে, বাঙালি সবসময় নিজের জাতিকে ছেড়ে অন্য অন্য সব সমস্যাগুলো সমাধান করতে বেরিয়ে পড়ে। বাঙালির সমস্যাটাই এইটা যে বাঙালি নিজের জাতির সমস্যার চোখ বন্ধ করে থাকে, নিজের জাতির সমস্যা চোখ বন্ধ করে ছিল এতদিন, আর অন্যদের সমস্যা নিয়ে কথা বলেছে সব সময় এবং বলবে, আমিও বলবো। এটাও শুনে নিন, আমাদের উপরে যতই আঘাত আসুক, যেখান থেকে আসুক, তারপরেও বলছি, যদি অন্য কোনো জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর উপরে যদি অন্যায় অত্যাচার কোথাও হয়, আমার নিজের জাতির লোকেরাও যদি করে, আমি তার পাশে দাঁড়াবো, আমি আমার জাতির বিরুদ্ধে দাঁড়াবো, আমি আমার জাতির বিরুদ্ধে দাঁড়াবো, এটাও আমি বলছি। শুনে নিন, এটা লিখে রাখুন আজকে। এবং এটা আমি আজকে বলার জন্য আসিনি যে আমি দাঁড়াবো, আমি দাঁড়িয়েছি, সময় সময় দাঁড়িয়েছি, তার প্রমাণ আছে, এবং আবার দাঁড়াবো। তার মানেটা কি? মানেটা হচ্ছে আমরা হচ্ছি মানবতাবাদী। আমরা যেটা ভাবি, আমরা যেটা মনে করি, সেটা হচ্ছে সকলের সমান অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার সকলের সমান। তোমার জন্য আলাদা, আমার জন্য আলাদা হতে পারে না। এটা একদম পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। 10 তারিখে যে দাঙ্গা হয়েছে, সেই জন্য আমাদের ওখানে বাধ্য হয়ে যেতে হয়েছে। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন আনন্দবাজার লুটপাট হয়নি? আনন্দবাজারে ভাঙচুর হয়নি? আনন্দবাজার মানুষকে দৌড়ে দৌড়ে মারা হয়নি? আনন্দবাজারের 97 পরিবার, 400 জন লোক ক্ষতিগ্রস্ত হয়নি? বুকে হাত দিয়ে বলুন, সত্যি কথা বলবেন, এটা হয়নি? সেই 97 পরিবার কোথায় আছে? থানায় আছে, তাদেরকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে। এখনো ওখানে বিভিন্ন বাঙালি গ্রাম রাত্রি জাগছে, পাহারা দিতে হচ্ছে, নিজেদের গ্রামকে নিজেদের পাহারা দিতে হচ্ছে। কেন? যদি সাম্প্রদায়িক সংঘর্ষ না হয়ে থাকে, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে এই পরিস্থিতি কেন? যদি পরিস্থিতি আজকের দিনে ঠিক থাকে, তাহলে এই 97টা পরিবার তাদের বাড়িঘর ফিরে যেতে পারছে না কেন? আর আপনাদের মধ্যে যদি অসাম্প্রদায়িক লোক থাকে, রিয়াংদের মধ্যে, দেববর্মাদের মধ্যে, আমার ত্রিপুরী ভাই বোনদের মধ্যে, তাহলে আপনাদের মধ্যে থেকে আপনারা এগিয়ে এসে এই 97টা পরিবারকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে সুরক্ষার সাথে থাকার ব্যবস্থা কেন করতে পারছেন না? এটাই তো হওয়া উচিত ছিল, এইটাই তো হওয়া উচিত ছিল। কেন হচ্ছে না? আমার কথাগুলো ভালো করে শুনবেন। খালি গালাগাল দিয়ে, বান্দর বানিয়ে, তেন্দর বানিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। ঠান্ডা মাথায় শান্ত হয়ে ভেবে দেখুন। হ্যাঁ, আপনি যদি সাম্প্রদায়িক হন, আর আপনি যদি এটা ভাবেন যে যেন তেন প্রকারণে বাঙালিদের খেদাবো, তাহলে ভাই আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে নেই। বাঙালি ভাগানোর পরিকল্পনা নিয়ে যদি আপনারা আজকে চিন্তা করছেন, বাঙালি খেদাও করবেন, তাহলে আমাকে মাফ করবেন, আমি আপনাদের সাথে নেই। এবং কেউ যদি বাঙালিদের মধ্যেও যদি ওখানকার আমার ত্রিপুরী ভাই বোনদের, যে কোনো জাতি জনজাতি বাঙালি ছাড়া, তাদেরকে উৎখাত করার চেষ্টা করছেন বা ওদের উপরে অন্যায় অত্যাচার করার চেষ্টা করছেন বা ভাবছেন, তাহলে আমি আপনাদের সাথেও নেই। পরিষ্কার কথা, ইটস ভেরি ক্লিয়ার, এটা ভেরি ক্লিয়ার। এনএলএফটির চেলাগুলো গালি দিচ্ছে এখানে, ঠিক আছে, গালি দিক, গালি দিক। সে তো আজকে 3-4 দিন থেকে গালি দিচ্ছে, অসভ্য বর্বরের মতো গালিগালাজ দিচ্ছে, আমার মা বাবাকে গালিগালাজ দিচ্ছে। কি করবেন আপনি? আজকে যারা গালিগালাজ দিচ্ছে এবং আমাকে খুনের হুমকি দিচ্ছে, তারা কারা? তাদের জন্য আমি তাদের সম্পূর্ণ জনগোষ্ঠীকে তো আমি দোষী সাব্যস্ত করতে পারি না।
কখনো পারি না তাদের সম্পূর্ণ জনগোষ্ঠীকে দোষী সাব্যস্ত করতে। আমি মনে করি এই ক্রিমিনালগুলোর শাস্তি হওয়া উচিত। আমি 23 জানুয়ারির নাগরিক সুরক্ষা মঞ্চের মঞ্চ থেকে এটাই বলেছিলাম যে বন্ধুগণ, যে লোকগুলোর দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে, যাদের জন্য 97টা পরিবার আজকে ঘর ছাড়া, যাদের জন্য আনন্দবাজার লুটপাট হয়েছে, যাদের জন্য আনন্দবাজারের ঘর বাড়ি লুটপাট হয়েছে, ঘরে আগুন দেওয়া হয়েছে, মানুষকে মারধর করা হয়েছে, তারা ক্রিমিনাল, তারা দুষ্কৃতী। আমি কি পুরো সম্প্রদায়কে বলেছিলাম? কখনো কোথাও বলিনি, দেখিয়ে দিন। তারা দুষ্কৃতী। আমি বলেছি যে ভারতীয় জনতা পার্টির, বিজেপির সরকার, ত্রিপুরার সরকার এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি? আমি এটাই তো আমার প্রশ্ন ছিল। একটা গণতান্ত্রিক দেশে আইনের শাসন থাকবে না দুষ্কৃতিকারীদের শাসন থাকবে? আমার এইটাই প্রশ্ন। একটা গণতান্ত্রিক দেশে তার নাগরিক সুখে শান্তিতে সুরক্ষিত থাকবে না দুষ্কৃতকারীদের যারা আক্রান্ত হবে, বারবার আক্রান্ত হবে? ভারতের সরকার রিয়াংদের প্যাকেজ দিয়েছে। 1000টা ভিডিও আমাকে নিয়ে গালিগালাজ দিয়ে বানানো হচ্ছে, মুকুটিন সম্রাটও দিচ্ছে। আমি কি কোথাও বলেছি যে রিয়াংদের প্যাকেজ সরিয়ে দাও, ক্যান্সেল করে দাও? কোথাও বলেছি রিয়াংদের প্যাকেজ দেওয়া ঠিক হয়নি? বলছে আমি নাকি বলেছি। কোথায় বলেছি? আমার সেই ভিডিও থেকে সেই অংশটা খুলে দেখাও। আমি কোথাও কখনো বলিনি যে রিয়াংদের এই প্যাকেজ দেওয়া ভুল হয়েছে। আমি বলিনি। আমি বলেছি এত বছর ধরে আমার রিয়াং ভাই বোনেরা কষ্ট করছে, তারা তাদের ভূমিচ্যুত হয়ে, বাস্তুচ্যুত হয়ে ত্রিপুরায় এসে আশ্রয় নিয়েছে, তাদের কষ্টটাও আমি বুঝি। তাদের যে প্যাকেজ দেওয়া হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমি পরিষ্কার বলেছি। এবং গত পরশুদিনও বলেছি, আজকেও বলছি, আমার কোনো আপত্তি নেই। এই প্যাকেজ আরো বেশি প্যাকেজ হওয়া উচিত ছিল, এটা কম। রিয়াংদের আরো বেশি প্যাকেজ দেওয়া উচিত ছিল। কিন্তু তার সাথে আমি যেটা বলেছি যে তাদের সম্মানের সাথে, সুরক্ষার সাথে, যে জায়গার থেকে তারা ডিসপ্লেস হয়ে, বাস্তুচ্যুত হয়ে এসেছিল, তাদেরকে তাদের বাড়িতে সুরক্ষার সাথে রাখার ব্যবস্থা সরকার করুক উইথ প্যাকেজ। আমি এইটা বলেছিলাম। তার মানে তাদেরকে সুরক্ষার সাথে, সম্মানের সাথে মিজোরামের যে জায়গার থেকে তারা এসেছিল ওখানে নিয়ে যাওয়া হোক। এবং এটা আমার দাবি না যে চন্দ্রন চ্যাটার্জি বলছে, আমি তো বলিনি। আমি আমার বক্তব্যের শেষে দাবিগুলো পড়েছিলাম। সেই দাবিগুলো কাদের? সেই দাবিগুলো কাঞ্চনপুরবাসীর, সেই দাবিগুলো ত্রিপুরার বাঙালি জনগণের দাবি। এবং সেই দাবির 12 দফা দাবি, আমি সেই তাদের দাবি সনদ, নাগরিক সুরক্ষা মঞ্চের যে দাবি সনদ, সেই দাবি সনদ থেকে 1, 2, 3, 4 করে পড়েছিলাম। আমি নিজের কথা কখনো বলি না, আমার নিজের চিন্তাধারা অন্যের উপরে কখনো আমি চাপিয়ে দিই না। জনগণের যেটা ইচ্ছে, জনগণের যে দাবি সনদ, আমি সেই দাবি সনদকেই আমার মাথায় তুলে নিই। এবং সেই দাবি সনদ অনুযায়ী তাদের যেটা দাবি ছিল যে রিয়াংদের তাদের স্বস্থানে সম্মানের সাথে ফিরিয়ে দেওয়া হোক। নাগরিক সুরক্ষা মঞ্চ থেকেও কখনো বলেনি যে রিয়াংদের প্যাকেজ ক্যান্সেল করে দাও, ওটা দেওয়া ভুল হয়েছে। এটা কখনো কোথাও, আমি ওখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমি অনুপের সম্পূর্ণ বক্তব্য শুনেছি, আমি রঞ্জিতদার সম্পূর্ণ বক্তব্য শুনেছি, আরো যারা বক্তারা ওখানে ছিলেন সবার সম্পূর্ণ বক্তব্য শুনেছি। আমি নিজের বক্তব্য আমার রেকর্ড করা আছে সম্পূর্ণ। কেউ ওখানে কোথাও কোনোভাবে কোথাও বলেনি যে রিয়াংদের প্যাকেজ দেওয়া ভুল হয়েছে, কোথাও বলেনি। সুতরাং প্যাকেজের উপরে কোনো কোশ্চেন নেই। আমরা কোশ্চেন করেছি যে তাদেরকে তাদের স্বস্থানে কেন ফিরিয়ে দেওয়া হলো না। এর আগের যে চৌতরফা যে এগ্রিমেন্ট হয়েছিল, সেই চৌতরফা এগ্রিমেন্টে কি ছিল? সেই চৌতরফা এগ্রিমেন্টে ছিল যে তাদেরকে তাদের স্বস্থানে প্যাকেজের সাথে ফিরিয়ে দেওয়া হবে। হঠাৎ কি হলো যে 1 বছরের মাথায় আরেকটা নতুন এগ্রিমেন্ট আপনার করতে হলো? এইটাই তো প্রশ্ন। আরেকটা নতুন এগ্রিমেন্ট কেন করতে হলো আপনাকে? এবং সেখানে আপনি প্যাকেজ দিয়ে ওদেরকে এখানেই রিহেবিলিটেট করার দরকার কেন পড়লো হঠাৎ করে? আপনারা ওখানে স্বরাষ্ট্র মন্ত্রক যে মিটিং করছে সেখানে মিজোরামের সরকার আছে, অথচ মিজোরাম তাদের নেবে না। অথচ তাদের গ্লোরিফাই করা হচ্ছে যে মিজোরাম সরকারেরও খুব
আমাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং মিজোরাম সরকার সহযোগিতা করেছে। কোন সহযোগিতা করেছে? সে তার নিজের নাগরিককে, মানে ভারতের নাগরিককে তার রাজ্যের থেকে বাস্তুচ্যুত করেছিল, সেই বাস্তুচ্যুতদের ও আপস নেয়নি। তাহলে কোন সহযোগিতাটা করছে সেটা আমি জানতে চাই, সেইটা আমি জানতে চাই। তো এই দাবির উপরে ভিত্তি করে আপনারা গালাগাল দিচ্ছেন কেন ভাই? আমরা ওখানে বলেছিলাম যে জাতীয় প্যাকেজ রিয়াংদের দেওয়া হয়েছে, সেই জাতীয় প্যাকেজ বাঙালিদেরও দেওয়া হোক। যারা আজকে থেকে 20-25 বছর আগেও যারা ওখানে বাস্তুচ্যুত হয়েছিলেন, প্রায় 500-600 ফ্যামিলি, তাদের সাথেও আমি কথা বলেছি, যারা পুরনো যারা বাস্তুচ্যুত হয়েছিলেন। কেন? তাদের অধিকার নেই বেঁচে থাকার? তাদের সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার নেই? কারণ সে বাঙালি। বাঙালি হলে তার কোনো অধিকার থাকে না? বাঙালি হলে তার সংবিধান নেই? বাঙালি হলে ভারতে সম্মানের সাথে বাঁচার অধিকার নেই? যদি বাঙালি হয় তাহলে সে তার নিজের কথা বলতে পারবে না? যদি বাঙালি হয়, চন্দন চ্যাটার্জি বাঙালির জন্য কথা বলতে পারবে না? এটা অপরাধ। এটা আজকের দিনে বলতে হবে। ওয়ান ওয়ে ট্রাফিক চলবে না এই দেশে, আর ওয়ান ওয়ে ট্রাফিক চলবে না, পরিষ্কার কথা। আমরা ভিয়েতনাম করার সময় কমিউনিস্টরা এসে নেমে তোমার নাম আমার নাম ভিয়েতনাম, কমিউনিস্টদের লাল ঝান্ডা নিয়ে। ভাই, তোমার নাম আমার নাম বাঙালি কেন না? আসামের নেলির হত্যাকাণ্ডের সময় তোমার নাম আমার নাম বাঙালি হয় না? তোমার নাম আমার নাম নেলি হয় না? গোরেশ্বর হত্যাকাণ্ডের সময় তোমার নাম আমার নাম গোরেশ্বর হয় না? 1961 19 মে 11 জন ভাষা শহীদদের সময় তোমার নাম আমার নাম শিলচর হয় না? হ্যাঁ, তোমার নাম আমার নাম মান্দাই হয় না? তোমার নাম আমার নাম আনন্দবাজার হয় না? কমিউনিস্টদের এই সুডো সেকুলারিজম কতদিন চলবে? কতদিন চলবে? আপনাদের তো সব শেষ হয়ে গেছে। আমি এই প্রশ্ন রাখতে চাই আজকে ভারতীয় কমিউনিস্ট পার্টির সামনে। আপনারা নিজেদের চিন্তা করুন একবার প্লিজ। একটা খুব সুন্দর পার্টি ছিল, আপনারা সোশ্যালিজম করেন, ভাল লাগে আমার যখন আপনাদের নীতি আদর্শগুলো পড়ি। কিন্তু কি করেছেন আপনারা? আপনারা বাঙালি যে সমস্ত এলাকায় আছেন, আপনারা নিজের জাতির প্রতি কোনো সময় খেয়াল দেননি। আচ্ছা ঠিক আছে, জাতি ছেড়ে দিন, আপনারা জাত পাত ধর্মতে বিশ্বাস করেন না, খুব ভালো। কিন্তু বাঙালি যদি কোথাও আক্রান্ত হয়েছে, বাঙালির উপর যখন কোনো ধরনের অন্যায় হয়েছে, তাহলে তারা কোনো জাতি ধর্ম বর্ণর মধ্যে পড়ে না? এটা বলে দিন, এটা বলে দিন আমাকে। আমি এটা জানতে চাই আজকে কমিউনিস্টদের। কারণ একজন কমিউনিস্টের একজন লোক এসে উল্টো পাল্টা ভুলভাল আমাকে বলে যাচ্ছে কন্টিনিউয়াস। প্রোফাইল ঘেটে দেখি সে কমিউনিস্ট, প্রোফাইল ঘেটে দেখি সে কমিউনিস্ট। আমি তখন বললাম যে পশ্চিমবঙ্গের মরিচঝাপি সেটা মানবতা হনন হয় না, কারণ সেখানে বাঙালি মরেছে। পশ্চিমবঙ্গের মরিচঝাপি যখন হয় তখন আপনাদের গায়ের রক্ত গরম হয় না, তখন আপনাদের মানবতা ভিয়েতনাম মরিচঝাপি হয় না। যখন কলকাতার বুকে বিজন সেতুর উপরে আনন্দমার্গের এক গাদা সন্ন্যাসীকে, এক ডজন সন্ন্যাসিনীকে জ্যান্ত পুড়ে মারা হয়, তখন আপনাদের গায়ে রক্ত গরম হয় না। আমি আনন্দমার্গী করি না, আমারও বাঙালি করি না, পরিষ্কার কথা। আমি এই সমস্ত কোনো দলে নেই। কিন্তু কোনো জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী বা যে কোনো সংগঠন বা যে কোনো যেই হোক ভারতবর্ষের, পৃথিবীর, যাদের উপরে যদি কখনো কোনো অন্যায় অত্যাচার হয়, হত্যালীলা সংগঠিত হয়, তাকে আমি অন্যায়কে অন্যায় বলি। কিন্তু আপনারা কি করেছেন ভাববেন। আপনারা দেখতে পান না, আপনারা মান্দাইও দেখতে পাননি, তখন আপনারা শাসন করছেন ত্রিপুরা, তা আপনারা মান্দাইও দেখতে পাননি। আজকে এসে আমাকে জ্ঞান দিচ্ছেন। আমি তো এই মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে কথা বলিনি। আমার সম্পূর্ণ আমার বক্তব্যে যদি কোথাও আপনারা আমাকে এক লাইন দেখাতে পারেন যে আমি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছি, যদি এক লাইন দেখাতে পারেন কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলেছি, যদি এক লাইন দেখাতে পারেন যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, এক লাইন দেখাতে পারেন অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেছি, আমি কাজ ছেড়ে দেব। আমি এই কাজ করি না, এই কাজ করি না। কিন্তু পরের দিন দেখলাম 23 জানুয়ারি মঞ্চ থেকে নামার পর সন্ধ্যা হতে হতে, রাত্রি হতে হতে আমার কাছে অনেক স্ক্রিনশট, অনেক আমার কাছে বক্তব্য, অনেক ফেসবুকে লেখালেখি আসলো। এবং সেই লেখালেখির থেকে দেখছি বিজেপিও গালি দিচ্ছে আমাকে, কংগ্রেসও গালি দিচ্ছে, সিপিএমও গালি দিচ্ছে। আরে ভাই, আমি কি করেছি? আমি তো আপনাদের গালি দিইনি। আমি একটা মঞ্চে গেছিলাম,
আমি একটা মঞ্চে গেছিলাম, নাগরিক সুরক্ষা মঞ্চের, এবং সেই মঞ্চ অরাজনৈতিক মঞ্চ ছিল। ওটা কি রাজনৈতিক মঞ্চ ছিল? সেই মঞ্চটা বিজেপির ছিল, না কংগ্রেসের ছিল, না সিপিএম এর ছিল? এটা নাগরিক মঞ্চ, কাঞ্চনপুরবাসী বাঙালিদের নিজস্ব মঞ্চ ছিল। এবং সেই মঞ্চে যারা বসেছিল প্রত্যেকটা ব্যক্তি এক একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। এবং যারা আমাদের শুনতে এসেছিলেন সেদিন, তারা একটা অরাজনৈতিক মঞ্চের ডাকে এসেছিল এবং অরাজনৈতিক ব্যক্তিদের কথাবার্তা শুনতে এসেছিল। যদি আমি কোনো ভুল বলি আমাকে এখানে আপনারা বলতে পারেন। গালিগালাজ দিয়ে কোনো লাভ নেই ভাই। তুমি সঞ্জনা তিপ্রাসা বোন, তুমি তো মেয়ে, আমার মনে হচ্ছে এই গালিগালাজ দিয়ে কিছু হবে? আমাকে বলো, হবে না। তুমি আমাকে সম্মান করবে, আমি তোমাকে সম্মান করব, এটা হওয়া উচিত। কিন্তু না, তোমরা 4-5 দিন ধরে গালি দিচ্ছ, আমাকে মার্ডার করবে বলছো, সব রেখেছি প্রমাণ। অথচ আমি তোমাদের বিরুদ্ধে একটা কথা বলিনি, একটা কথা আমার 23 জানুয়ারির বক্তব্যে একটা কথা কোনো জাতি, জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে নেই। তোমার মহারাজাকে আমি মুকুটহীন সম্রাট বলেছি, সেইটা যদি তোমার যদি মনে হয় যে তোমাদের সকলকে বলে ফেলেছি, তাহলে ভাই আমার কিছু করার নেই, তাহলে আমার কিছু করার নেই। আমি রাজতন্ত্রে বাস করি না, আমি রাজতন্ত্রে নেই, সামন্ততন্ত্রে নেই, পরিষ্কার কথা। এবং জোরের সাথে বলছি, আমি এই ভারতবর্ষের নাগরিক, আমি এই ভারতবর্ষের সম্মানের সাথে আমি থাকি, এবং আমার প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী এই ভারতবর্ষের সম্মানের সাথে, তার নাগরিকত্বের অধিকার সাথে থাকবে। এই ভারতবর্ষের বুকে আজকের দিনে কোনো রাজা নেই, কোনো মন্ত্রী নেই, কোনো রাজত্ব নেই, রাজার কোনো রাজত্ব নেই, কোনো সামন্তবাদ নেই, রাজতন্ত্র নেই। ভারতবর্ষ চলে ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের সংবিধানে চলে। এবং ত্রিপুরার প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী মানুষ, সবাইকে আমি অনুরোধ করতে চাই, অভ্যাস করুন, অভ্যাস করুন। এই যে গোলামীর চিন্তাধারায় কমিউনিস্টরা বলে, গোলামীর চিন্তাধারা খুব বলে, কিন্তু এরাই আবার ওখানে গোলামি করে, এরাই আবার গোলামি করে। আশ্চর্য হয়। একজন আমাকে, আমি এই কথাটা বলছি, একজন কমিউনিস্ট আমাকে মেসেজ করেছে, তুমি রাজার উপরে কথা বলা ঠিক হয়নি, মেসেজ করেছে, আমি স্ক্রিনশট রেখেছি, লিঙ্ক রেখেছি। আবার তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে, এদিকে রাজতন্ত্রের পুজো করতে ব্যস্ত। কিসের জন্য করছে আমি এটাই বুঝতে পারি না। আরে ভাই, তোমার কোন পাকা দানে মই দিয়েছিলাম? কমিউনিস্টদের, না কংগ্রেসদের, না বিজেপির? কারুর নামে আমি একটা কথা বলিনি। জবরদস্তি এসে আমার উপরে আক্রমণ, জবরদস্তি আমার উপরে স্টেটমেন্ট দিচ্ছে, নাম না জানা কোন নেতা, কংগ্রেসের কোন নাম না জানা, তার নাম বলবো না আমি, তাকে ফেমাস করতে চাই না, 2 পয়সার ভ্যালু নেই তার। আমি তার সম্পূর্ণ বায়োডাটা আমাকে মানুষটাই দিয়েছে, আমি তো দেখিও না। আমার এত ভিডিও আসছে, আমি দেখি না, সত্যি কথা বলছি, আমি দেখি না। কোন কংগ্রেসের নাকি নাম না জানা, সে নাকি কখনো কোনো একটা বাজে মামলায়ও ফেসেছে, দুষ্কর্ম করেছিল কারোর সাথে, তাকে নাকি তাদের ছাত্র সংগঠন থেকে বহিষ্কারও করেছে, এখন কোনো নেতা ফেতা না, কিন্তু সে ওই কংগ্রেসের নাম নিয়ে বিবৃতি দিচ্ছে, আমাকে বলছে, আমাকে জ্ঞান দিচ্ছে। তো একজন আমাকে কিছু লিখে দিয়েছে, আমি সেগুলো আমি এখনো পড়িনি, আমি শুনিনি তার কথা, কেউ আমাকে মেসেজ করেছে লিখে, সেটার উপরে বলছি। সে বলছে কংগ্রেস নাকি রিয়াংদের প্যাকেজ দিয়েছিল, সিপিএম নাকি সেটা হতে দেয়নি। আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, কংগ্রেস সিপিএম এর আমলে, সিপিএম যখন ত্রিপুরায় ছিল, কংগ্রেস কোন প্যাকেজ দিয়েছিল যেটা সিপিএম নেয়নি, সিপিএম দিতে চায়নি? আমি যতটুকু জানি, কংগ্রেসের আমলে, আমার আজকে কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু খোঁচা দিয়েছে, আমি এগুলো বলবো। সেই কংগ্রেসের আমলে যে সমস্ত প্যাকেজ এবং যে সমস্ত রিহেবিলিটেশন প্রোগ্রাম কংগ্রেস নিয়ে এসেছিল, তার একটা প্রধান শর্ত ছিল যে এই লোকগুলোকে মিজোরামে ফেরত নেওয়া হবে। যদি ভুল বলি আমাকে শুদ্ধ করে দেবেন, আমার কিছু ভুল হতেও পারে, আমি এখন স্টাডি করছি এগুলো নিয়ে। কিন্তু আমার কাছে যে ইনফরমেশন এসছে, সেখানে আমি দেখতে পেয়েছি, পড়েছি, আমার 2-3টা এগ্রিমেন্টের কপিও আমি জোগাড় করতে কেউ পাঠিয়েছে কংগ্রেসের আমলে। সেখানে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে রিয়াংদের রিহেবিলিটেশন করে
সুরক্ষার সাথে তাদের স্বভূমি নিজের জায়গায় মিজোরামে পাঠানো হবে। সে বলছে, নাম না জানা কংগ্রেসের নেতা, আমার নাম নিয়ে হয়তো ফেমাস হতে চাইছে, সে বলছে কংগ্রেসের সময় সে নাকি একটা প্যাকেজ দিয়েছিল কংগ্রেস, আর সিপিএম নাকি করতে দেয়নি। আমি তার কাছে একটা সিম্পল প্রশ্ন রাখতে চাই। আমি হিসেবটা দেখলাম, ওই যে সময় এগ্রিমেন্ট কংগ্রেসের সময় হয়েছিল, মিজোরামে কংগ্রেসের সরকার ছিল, কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। মহাশয়, আপনার কাছে আমি জানতে চাই, যখন কেন্দ্রে আপনার সরকার, মিজোরামে আপনার সরকার, আর সিপিএম এর সরকার আপনার কোথায়? ত্রিপুরায়। সিপিএম এর সরকারের দরকারই ছিল না। আপনারা কেন রিয়াংদের এত 22 বছরের মধ্যে বেশিরভাগ সময় আপনারা কেন্দ্রের সরকারে ছিলেন এবং বেশিরভাগ সময় আপনারা মিজোরামের সরকারে ছিলেন, কেন রিহেবিলিটেট করতে পারেননি? কেন আমার রিয়াং ভাই বোনেরা এত কষ্ট সহ্য করতে হয়েছে 22-25 বছর ধরে? আমি এই প্রশ্নের উত্তর কংগ্রেসের কাছ থেকে আজকে চাই। আমি এই প্রশ্নের উত্তর। কেন আমার রিয়াং ভাই বোনেরা আজকে তাদের নিজের বাড়ি ঘর ছেড়ে 22-25 বছর উদ্বাস্তু হয়ে এখানে জঙ্গলে, মানে একটা নাম গোত্রবিহীন, খাওয়া পড়া নেই, কিরকম কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত করতে হয়েছে তাদের? কেন? এটা আমি প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছ থেকে। আপনি যখন বলেছেন নাম গোত্রহীন, মহাশয় কংগ্রেসের, আপনার কি কতটুকু আপনার ক্ষমতা এটা আমার বোঝা হয়ে গেছে, এবং আপনার সম্পর্কে সব খবর আমাকে ত্রিপুরার মানুষ আগরতলার থেকে কাঞ্চনপুর পর্যন্ত দিয়ে দিয়েছে, আপনার বায়োডাটা এসে গেছে। তো আপনি এই প্রশ্নের উত্তরটা দেবেন। যদি আমি ভুল বলছি, এটা আমাকে আপনারা শুধরে দেবেন, আমি শুধরে নেবো, আমার কোনো আপত্তি নেই। আমি একগু আমি নিয়ে থাকি না, আমি চেঞ্জ হতে রাজি। দ্বিতীয়, বলছে কংগ্রেস বিভেদ করে না। কংগ্রেস বিভেদ করে না। তাদের সময় নাকি সব জায়গা ভারতবর্ষের একদম ইউনিফর্ম চলছিল, সব জাতি ধর্ম সবাইকে নিয়ে। আপনারা মাইনরিটি অ্যাপিসমেন্ট করতেন না? এই মহাশয়কে আমার জিজ্ঞেস করতে চাই, আপনারা মাইনরিটি অ্যাপিসমেন্ট করতেন না? সত্যিটা খুবই কঠিন, খারাপ লাগে শুনতে সত্যিটা। আপনারা মাইনরিটি অ্যাপিসমেন্ট করেননি? আপনারা মাইনরিটি মুসলমানদের নিয়ে রাজনীতি নিজেদের ধরে রাখতে, ভোট ব্যাংক ধরে রাখতে চাননি? 70 বছরে এগুলো করেননি। এগুলো বলতে চাইছেন, আর এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। আসামে আপনারা জাতপাতের রাজনীতি করেননি, জাতপাত ধর্মের রাজনীতি করেননি। নেলিত থেকে শুরু করে গোরেশ্বর পর্যন্ত হত্যাকাণ্ডগুলো কার কার সময় হয়েছিল? পেরেছিলেন আটকাতে? আরো উদাহরণ দেব, 10,000 উদাহরণ দিতে পারবো। কিন্তু আমার উদ্দেশ্য এটা না যে আজকে কংগ্রেসকে নিয়ে হাজারটা কথা বলে কংগ্রেসকে ছোট দেখাবো, আমি বড় হয়ে যাব, ব্যাপারটা এটা না। কিন্তু আপনি প্রশ্নগুলো তুলেছেন দেখে আপনার কাছ থেকে জানতে চাই মহাশয়, সন্তোষ মোহন দেবের সময় চিফ মিনিস্টার ছিলেন, উনি আজকে নেই আমাদের মধ্যে। আমি ওনাকে চিনতাম ব্যক্তিগতভাবে, যেহেতু শিলচরে ছিলাম। উনি চিফ মিনিস্টার ছিলেন আপনার ত্রিপুরার। ওই সময়ে ওনার সময় কি ছিল, কি অবস্থা হয়েছিল ত্রিপুরার, আপনি কি ভাবেন? আমি ত্রিপুরার সম্পর্কে জানি না। একটা কথা আপনি মনে রাখবেন, যখন আমি কোনো জায়গায় কাজ শুরু করি তার আগে আমি এক্সটেন্সিভ স্টাডি করি। এক্সটেন্সিভ স্টাডি করে তারপর আমি কথা বলি। আপনারা দেখবেন এখনো আমার স্টাডি চলছে। সেই জন্য আমি কাঞ্চনপুরের স্টেজে দাঁড়িয়ে ইতিহাস নিয়ে কথা বলিনি। অনেকে এখানে আমাকে বলছেন আমি নাকি মিথ্যা ইতিহাস জানি না। ভাই আমি জানি না, আমি পড়ছি তো, প্রচুর ইতিহাস এসছে, আমি পড়ছি লাস্ট 2-3 মাস থেকে, অনেক কিছু জানি। তারপরেও আমি স্টেজে দাঁড়িয়ে বলিনি। আমি একটা কথাই বলেছিলাম, যদি 5ম, 6ষ্ঠ, 7ম শতকে রাজা শশাঙ্কর মুদ্রা আপনার আমার বাড়িঘরের আশেপাশে ত্রিপুরায় পাওয়া গেছে, তাহলে ত্রিপুরার ভূমিপুত্র কারা এর থেকে প্রমাণ হয়। এই কথাটা এই এক লাইনেই বলেছিলাম। এর বাইরে আমি আর কিচ্ছু বলিনি। এর বাইরে আমি বলেছি বাকি যেগুলো ত্রিপুরার আদিবাসিন্দা কারা, বাঙালিরা আদিবাসিন্দা ত্রিপুরার ছিলেন কি ছিলেন না, তার প্রমাণ চন্দন দে মহাশয়ের কাছে আছে। উনি রাষ্ট্রীয় সাতকথা সমাজ আগরতলায়, উনি উকিল, একজন স্বনামধন্য ব্যক্তি আগরতলার। ওনার রাষ্ট্রীয় সাতকথা সমাজ সংগঠন, ওনারা এনআরসির পিআইএলও আছেন দিল্লিতে। ওনার কাছে সব ডকুমেন্টস আছে। আমি বলেছি বাকি সব ডকুমেন্টস ওনার কাছে আছে। এবং উনি ওনার বক্তব্যে বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে যে আমি 5 বার প্রেস কনফারেন্স করে চ্যালেঞ্জ করেছিলাম
যে যদি ক্ষমতা থাকে আমার কাছে যেগুলো ডকুমেন্ট আছে তার উপরে কথা বলতে যদি কেউ রাজি থাকেন আসুন আমার সাথে বসুন কথা বলুন, কিন্তু কেউ আর ওনার সাথে কথা বলতেও যায়নি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। তারপর আমি বলছি যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট যখন কেউ করে না তখন কি ধরে নিব? আমরা ধরে নিব যে চন্দনদের কাছে যা ডকুমেন্ট আছে বা উনি যা বলছেন সত্যি। এখনো বলছি, যদি চন্দনদের ভুল হয়, চন্দনদের কাছে যে ডকুমেন্ট আছে সেগুলো মিথ্যা হয়, আপনারা তার সাথে দেখা করুন, তাকে সত্য তথ্য দিন, আমাকেও প্রকৃত তথ্য দিন। আমি আপনাদের তথ্যটা যদি সত্য হয় আমি বলবো। কিন্তু আমি কোথাও 23 জানুয়ারির মঞ্চে বলিনি যে ত্রিপুরার যারা ট্রাইবেলরা আছেন, রিয়াং আছে, দেববর্মা আছে, তারপরে আপনার চাকমারা আছে, যদিও চাকমারা বাইরের থেকে এসছে, তারপরেও আমি বলছি, তারপরেও বলছি চাকমারা আছেন বা অন্য যে কোনো যত জামাতিয়া বা যারাই যত জনগোষ্ঠী আছে, যত জনগোষ্ঠী, আমি কোথাও একটা স্টেটমেন্ট দিয়ে এই কথা বলিনি যে আপনারা এই মাটির ভূমিপুত্র নন। এইটা আমি কোথাও কোনোভাবে আমি বলিনি, কখনো বলিনি। তাহলে সাম্প্রদায়িক কারা? কারা সাম্প্রদায়িক? এটা বক্তব্য থেকে পরিষ্কার। আমার গলা ভাঙা ছিল, এখনো গলা ঠিক নেই। সেদিন আমি যখন মঞ্চে উঠেছি তখন আমি বলছিলাম জানি না আমি বক্তব্য দিতে পারবো কিনা, আমার কথা বেরোচ্ছিল না, আমাকে ফোর্স দিয়ে কথা বলতে হচ্ছিল। এবং লাস্ট দু তিন দিনের যে আমার লাইভ, সেই লাইভও দেখবেন আমি ফোর্স দিয়ে কথা বলছি। আমি এখনো ফোর্স দিয়ে কথা বলছি। তার কারণ হচ্ছে আমার গলা আজকের থেকে 10 দিন আগের থেকে গলা বন্ধ হয়ে আছে। আমি ফোর্স দিয়ে কথা বলছি, তার অর্থ এই না যে আমি চিৎকার করছিলাম নিজের ইচ্ছায় চিৎকার করছিলাম না। গলা বন্ধ, সেই জন্য আমাকে ফোর্স দিয়ে কথা বলতে হচ্ছিল। স্টিল আমার গলা বন্ধ। এইবার সেই স্বনামধন্য আর কারা কি আছেন তাদের সম্পর্কে না বলে, এই যে তথাকথিত নিজেকে কংগ্রেসের নেতা বলে লাইভ করেছেন, নাম নিব না, তার কংগ্রেস যে বিভেদ করে না, জাতপাত ধর্মের রাজনীতি করে না, তার জবাব দিলাম। এইবার উনি বলেছেন আমাকে যে 500 টাকার সাহায্য করে দেখাতে। আর জাতিতে জাতিতে সম্প্রীতির কথা বলতে, সংঘাত না লাগাতে। আমার কোন কথাটা বলেছি ভাই যেখানে সংঘাত লাগবে? হ্যাঁ, তুমি তোমার দালালি করবে, চামচাগিরি করবে, তোমার রাজার চামচাগিরি করবে, করো, আমি তো না করিনি। তুমি তাকে রাজা মানো, ভালো করো, তুমি তার প্রজা হয়ে থাকতে চাও, থাকো, আপত্তি নেই। কিন্তু মনে রাখবে এটা অন্যায়। সার্বভৌম রাষ্ট্রে, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে যার একটা সংবিধান আছে, তাকে সাইড করে আমি কাউকে আজকের দিনে রাজা মহারাজা এবং তার সবকিছু তার 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 গুণগান করব, এটা কিন্তু অন্যায়, আইন অনুযায়ী অন্যায়, এটা মনে রাখবেন। আর সেই অন্যায় আমি করব না, আপনারা করুন, আমার আপত্তি নেই। তো আপনি যে চামচাগিরি আর দালালি করছেন তাতেও আমার আপত্তি নেই। আপনার কিছু স্বার্থ আছে, সেই জন্য আপনাকে করতে হবে। আপনাকে বলে দিয়েছে যে ভাই, সেদিনকের যে ওনার প্রেস কনফারেন্সটা ছিল, প্রেসকে যে বলেছিলেন আমার বিরুদ্ধে, আমাকে যখন বান্দর বলছিলেন আপনার তথাকথিত রাজা মানে প্রদ্যুৎ দা, আমি তো দাদাই বলবো, আমার বড় ভাই, আমি সামনে পেলে কোনো সময় আমি জড়িয়ে ধরবো প্রদ্যুৎ দা। তো প্রদ্যুৎ দা আমাকে বান্দর বলার সময় উনি এখন বলছেন যে উনি আমাকে বান্দর বলেছেন, অন্যকে বলেননি। ভালো করে আপনি আপনার নিজের বক্তব্যটা প্রদ্যুৎ দা ভালো করে দেখবেন। আপনি কাকে কাকে বলেছেন? আপনি আমাকে বলেছেন, আপনি অনুপকে বলেছেন, আপনি রঞ্জিত দাকে বলেছেন, এবং বলেছেন সবার সাথে নিয়ে আবার বলছেন ও 200-500 लोग आगे कंचनपुर में सभा हो गए, ये सब बंदर है, कुछ नहीं छोड़िए, ये सब बंदर है। আপনি ঠিক এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন, এক पैर से दूसरे पैर से लटकते रहते, जाते रहते, কিচার। সম্পূর্ণ বাঙালি জাতিকে নিয়ে আপনি এই বিদ্রুপ করেছিলেন। আজকে আপনি বললে পরে বাঙালি জাতি এই কথা কখনো মেনে নেবে না, মানে কখনো মেনে নেবে না বাঙালি জাতি যে আপনি বাঙালি জাতিকে অপমান করেননি। আপনি করেছেন মহারাজ। আমি আবার তারপরেও আপনাকে দেখুন, মুখ দিয়ে অটোমেটিক মহারাজ বেরিয়ে যায়। আমি বলছি আপনাকে আমি রাজা মানি না, কিন্তু মুখ দিয়ে অটোমেটিক মহারাজ বেরিয়ে যায়। এটাই আমাদের মানে কালচার বাঙালিদের, এটাই বাঙালিদের কালচার। আমি বলছি আপনাকে মহারাজ মানি না, কিন্তু কোথায় কোথায় আপনাকে মহারাজ বলে যাচ্ছি, মুখ দিয়ে বেরিয়ে যায়, অন্তর থেকে বেরিয়ে যাচ্ছে। কি করব বলুন? আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদেরকে কাউকে হিংসা করতে শেখায়নি, তো আমাদের কাউকে গালিগালাজ দিতে শেখায়নি, অন্যকে শ্রদ্ধা করতে শিখিয়েছে।
এটাই তো সমস্যা বাঙালির। আমরা বেশি সম্মান দিই, সেই জন্য আমরা লাত খাই, মার খাই, উৎখাত হই, উচ্ছেদ হই, অত্যাচারিত হই, আমাদের উপরে অন্যায় হয়। এই জন্যই আমরা তারপরেও সম্মান করি এবং আমরা ভবিষ্যতেও সম্মান করব। এই সম্মান করা থেকে আমরা সরে যাব না। একজন এখানে লিখছেন হঠাৎ নেতা। ভাই মাফ করবেন প্লিজ, আমি হঠাৎ নেতাও না, ক্ষমা করবেন। আমি নেতা তো নাই, আমি ক্ষমা চাইছি। কেউ যদি মনে করে থাকেন আমি নেতা, আমি আমার জনগোষ্ঠীকে, আমার নিজের বাঙালি সম্প্রদায় সমাজকেও বলছি, আমাকে নেতা বলবেন না, নেতা বানাবেন না প্লিজ। এই যে কানে ধরে ক্ষমা চাইছি ভাই। আমি আমার বাঙালি জাতির কাজ করতে এসেছি, সমাজের কাজ করতে এসেছি। আমি আপনাদের একজন, আমি আপনার ঘরের মানুষ। আমি কাঞ্চনপুরে স্টেজে দাঁড়িয়ে একটা কথাই বলেছিলাম, আমি আপনার ঘরের ফুয়া, আমি আপনার ঘরের ফুয়া, আমি সিলেটি, ও সিলেটর ফুয়া, ওই সিলেটের ফুয়া। সোজা কথা। আমি এই মাটির সাথে থাকতে চাই। আমি নেতা হতে চাই না, মন্ত্রী হতে চাই না। আমি কখনো এই সমস্ত চিন্তাধারা নিয়ে আসিনি। হ্যাঁ, আমি আমার জাতির পাশে দাঁড়াতে চাই এবং আমাকে নেতা বলবেন না। আমি যাদের থেকে আমি একটু বয়সে বড় আমাকে দাদা বলবেন, যাদের থেকে আমি বয়সে ছোট আমাকে নাম ধরে ডাকবেন। বাস এতটুকুই সম্মান চাই আমি। এর বাইরে আমি আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এটা ক্ষমা চেয়ে নিলাম। আর যে আমাকে হঠাৎ নেতা বলছেন, ভাই আপনার মনে আমাকে নিয়ে এত বিদ্বেষ, আমাকে নিয়ে এত রাগ কেন আমি জানি না। আমি আপনাদের কোনো পাকা দানে মই দিইনি। আমাকে হঠাৎ নেতাও বলবেন না প্লিজ। আমি এই হঠাৎ নেতাও হতে চাই না, নেতাও হতে চাই না, এবং হাত জোর করে ক্ষমা চাইছি। আমি নেতা হতে আসিনি কাঞ্চনপুরে। আমার যদি নেতা হওয়ার থাকতো, আমি 20-25 বছর ধরে কাজ করছি, আমি এতদিনে নেতা হয়ে যেতাম। আমার যদি দালালি করার থাকতো, আমি আমার ব্যবসা বাণিজ্য সংসার ছেড়ে এই সমস্ত করতাম না। কারণ অন্যান্য জাতিগোষ্ঠী জনগোষ্ঠী নিয়ে আন্দোলন করলে, অন্যান্য জাতি জনগোষ্ঠীর জন্য কাজ করলে পরে নেতা হওয়া যায়। বাঙালির নামে কাজ করে কেউ কোনোদিন নেতা হতে চায়নি। আমি শিক্ষিত ছিলাম, এই কথাটা খুব ভালো বুঝি, আমি এটা খুব ভালো জানি। বাঙালির নামে রাজনীতি করলে গালি খেতে হয়, বাঙালির নামে রাজনীতি করলে সাম্প্রদায়িক তকমা লাগে, বাঙালি জাতির পাশে দাঁড়ালে কিচ্ছু জোটে না কপালে, খাওয়ারও জোটে না। আমি আমার সব ধ্বংস করেছি, আমার পরিবার ধ্বংস করেছি, আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থনীতি সব শেষ, সব শেষ। আমার কিচ্ছু নেই, আজকে বেঁচে আছি বাস এতটুকুই, শরীরটা আছে। তো সেই জন্য আমি জানি দালালি করতে হলে, যদি আমি দালালিও করতে চাই কোনো রাজনৈতিক দলের, দালালি করেও যদি আমি টাকা কামাতে চাই, পরিষ্কার শুনে নিন, নেতা হতে চাই, তাহলেও আমি বাঙালি হয়ে কিন্তু দালালি করারও সুযোগ পাবো না। বাঙালি হওয়াটা একটা অনেক বড় পাপ, বাঙালি হওয়াটা একটা অন্যায়, বাঙালি হওয়াটা কি বলবো, বাঙালি হয়ে জন্মগ্রহণ করাটাই পাপ, বাঙালি হয়ে জন্মগ্রহণ করাই পাপ। কিন্তু তারপরেও বলি, আমি পরবর্তী জীবনেও আমি এই বাঙালির ঘরে জন্মগ্রহণ করতে চাই। তারপরেও বলবো আমি এই বাঙালির ঘরে জন্মাতে চাই। বাঙালির ঘরে জন্মানো পাপ বলছি তো, মার খাবো কিন্তু মারতে পারবো না, কারণ সংস্কার নেই। মার খাবো দাঁড়িয়ে, কিন্তু আমি হাত চালাতে পারবো না। আমি পারি হাত চালাতে। আমি যদি দাঁড়াই একসাথে, আমার চারদিকে যদি আমাকে 10 জনও ধরে, 10 জনকে আমি একদম কুপকাত করে দিতে পারি, সাপ ওখানেই খালি হাতে, কিন্তু করবো না। শিক্ষা নেই তো, আগ্রাসন নেই মনের মধ্যে, মারদাঙ্গা করার জন্য যে চিন্তাধারা, সেই চিন্তাধারা প্রস্ফুটিত হয়নি, অন্যকে আঘাত করার চিন্তাটাই নেই, সেইভাবে বড়ই হয়নি, সেরকম সমাজে আমি জন্মাইনি। আমার পরিবার শিক্ষিত পরিবার, শিক্ষকের পরিবার, সেখানে তো আরো এই সমস্ত কিছু নেই। সুতরাং বাঙালি হওয়া পাপ। এই জন্যই বলছি বাঙালি হলে নেতা হওয়া যায় না। কোনোদিন আমাকে দেখিয়ে দিন একজন যে বাঙালির জন্য কাজ করেছে আর নেতা হয়েছে, আমাকে দেখিয়ে দিন। আমিও হতে পারবো না, আমি জানি। প্রদ্যুৎ দা যে বলেছেন যে চন্দন চন্দন ক্যা হ্যায়, उसको 2-3 दिन लोग याद रखेंगे, इसके बाद भूल जाएंगे, একদম উনি ঠিক বলেছেন। প্রদ্যুৎ দার এই কথার সাথে আমি একদম সহমত, বলছি আমি সহমত। আমি জানি আমার মানুষের, আমার লোকেরাই, আমার সমাজের লোকেরাই 3 দিন পরে আমাকে ভুলে যাবে, আমি জানি। আমার দরকার নেই এই সমাজে,
কারণ বাঙালি বাঙালি হয়ে বাঁচতে শেখেনি, বাঙালি তার জাতির জন্য কাজ করতে শেখেনি। বাঙালি মার খাবে, লাত খাবে, উৎখাত হবে, মুখ বুজে সহ্য করবে। বাঙালি 14 পুরুষের মধ্যে কেউ প্রতিরোধ করাটাই শেখেনি। যদি শিখতো বাংলাদেশ ছেড়ে আসতো না। কথাটা ঠিক। আপনারা যে আমাকে এই যে মানে তিপ্রাসা আমার বন্ধু মানে ভাই বন্ধুরা যে আমাকে এই 3-4 দিন থেকে বলছে বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসছো, কেন পালিয়ে এসছো, কারণ ওরা আমাদের দাও দিয়ে কুবাচ্ছিল, আমার মা বোনকে ধর্ষণ করছিল, ওরা আমাদের ঘর বাড়ি জ্বালাচ্ছিল, আমরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। আমার মা ভাই বোনরা আমাদের হাতে দাও নিতে শেখায়নি, অন্যকে মারতে শেখায়নি, অন্যের ঘর ভাঙতে শেখায়নি, অন্যের ঘরে আগুন দিতে শেখায়নি। সেই জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে ভাই। তাদের কি দোষ? রাতের অন্ধকারে 1947-এর 14 আগস্ট দেশ ভাগ করে দিয়েছো তুমি, আমার বাংলা ভাগ করে দিয়েছো, আমাদের জিজ্ঞেসও করোনি, আমাদেরকে অন্ধকারে রেখে। আমরা জানতেও পারিনি পরের দিন সকালবেলা পাকিস্তান হয়ে যাবে। সেই একই কারণে, যে কারণে আমরা বাংলাদেশ ছেড়েছি, আমরা প্রতিরোধ করতে পারিনি, মারতে পারিনি, আমাদের ঘরে আগুন লেগেছে, আমরা অন্যদেরকে অ্যাটাক করতে পারিনি। সেই একই কারণে আমাদের মানুষ আনন্দবাজারে 97 পরিবার উদ্বাস্তু হয়। কারণটা এক। আজকের থেকে 10-20 বছর আগেও 500-550 পরিবার ত্রিপুরাতে উদ্বাস্তু হয়েছে। একই কারণ। কারণ এদের পরিবার, বাঙালির পরিবার, বাঙালির কোনো পরিবারে অন্য জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, ভাষী গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কোনো কিছু শেখায় না, ছোট থেকে শেখায় না। আমরা এর পরেও শেখাই না। আমাদের উপরে এত আক্রমণ হওয়ার পরেও আমরা শেখাই না। আমরা সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলে আক্রান্ত হওয়ার পরেও আমরা আমাদের ছেলে মেয়েদের মাথায় বিষ দেই না। যদি 2টো জেনারেশন আমরা বিষ দেওয়া শুরু করি, আমাদের ছেলে মেয়েরাও কিন্তু ওয়ারিয়র হয়ে যাবে, যোদ্ধা হয়ে যাবে। 2টো জেনারেশন আমাদের কষ্ট করতে হবে। 2টো জেনারেশনে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের মাথায় এই বিদ্বেষ ঢোকাতে থাকি যে তোমাদেরকে, তোমার পূর্বপুরুষকে এরা মেরেছে, তোমার পূর্বপুরুষদের এরা করেছে, ধরেছে, মেরেছে, এরাও কিন্তু আপনাদের মতো হয়ে যাবে এরা। কিন্তু আমরা এরপরেও শেখাই না। কেন এত বাঙালি বিদ্বেষ? আমরা তো কোথাও আপনাদের বিরুদ্ধে কেউ কোনোদিন কোথাও দেখিনি এই বিদ্বেষ ছড়াতে। যারা আমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছেন, আমার তাতে আমার কোনো ধরনের তাদের উপরে রাগ নেই। এবং আমি জানি আপনারা প্রত্যেকটা মানুষ শান্তপ্রিয়, এবং আপনারাও চান না, যারা রিয়াং দেববর্মা এখানে গালিগালাজ দিচ্ছেন, আপনারাও চান না, কিন্তু আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই আমি বলছি। আমরাও যদি আমাদের ছেলে মেয়েদের মাথায় বিদ্বেষ ঢোকাতে থাকি, তারাও কালকে আপনার সাথে সংঘর্ষ করা শুরু করে দেবে। আমরা এটা চাই না, এবং আমরা এরপরেও করবো না এগুলো। একদম পরিষ্কার কথা। আমি আমার প্রত্যেকটা ভাই বোন, আমাদের জনগোষ্ঠীকে বলতে চাই, আমরা এখনো তাদের সাথে মিলেমিশে থাকতে চাই, এবং আমরা থাকবো। আমাদের দাবিটা কি ছিল? আমাদের দাবি ছিল সেই মঞ্চ থেকে, যারা দুষ্কৃতী আমাদের ঘরবাড়ি ভেঙেছে, যারা দুষ্কৃতী আমাদের মা বোনদের মেরেছে, যারা দুষ্কৃতী, যারা আমাদের ঘরে আগুন দিয়েছে, গাড়ি ঘর জ্বালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করো। এই দুষ্কৃতিকারীদের ভারতের আইনের আওতায় এনে তাদের বিচার করো। কয়জন অ্যারেস্ট হয়েছে এখানে বলুন? কয়জন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত? কয়জন অ্যারেস্ট হয়েছে বলুন? সঞ্জনা ত্রিপুরা ভয় পেয়েছেন ভাই। চন্দন চ্যাটার্জির, শুনে রাখুন, চন্দন চ্যাটার্জির ডিকশনারিতে ভয় বলে কিছু নেই। জেনে রাখুন বোন, আপনাকে বলে দিচ্ছি, চন্দন চ্যাটার্জির ডিকশনারিতে ভয় নামক কোনো শব্দ নেই। চন্দন চ্যাটার্জি একদিন মরবে, রোজ মরবে না। যেদিন মরবে বাস উপরে চলে যাবে। এটা একদম পরিষ্কার শুনে নিন। আমি যেটা বলছি, আমি আমাদের ব্যাকগ্রাউন্ড বলছি, আমি আমাদের সংস্কার নিয়ে কথা বলছি। আপনার ভালো লাগছে না, আপনি চলে যান, শুনবেন না আমার কথা। আমি আপনাকে কিন্তু ডেকে আনিনি। আমি এখানে আপনাদের ডেকে এনে আমার বক্তব্য শুনতে বলিনি। আমি কোনো ধরনের সাম্যবাদে বিশ্বাস করি না, রাজতন্ত্রতে বিশ্বাস করি না, আমি সংবিধানকে বিশ্বাস করি। এবং আমি মনে করি
এই দেশে প্রত্যেকটি জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর সমান অধিকার এই ভারতবর্ষের সংবিধান দেয়। আপনারা যে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশি বাংলাদেশি বলছেন, কোন অধিকারে বলছেন বলতে পারেন? কোন অধিকারে বলছেন বলতে পারেন? কোন অধিকারে বলছেন? এখানে 10 জন মানুষ বাংলাদেশি বেরিয়েছে, প্রমাণ হয়েছে, তারপরে এই প্রত্যেকটা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ আমরা জানিয়েছি, ফেসবুকে অসংখ্য, আমার পেজে এসে অসংখ্য আপনারা বারবার আমাকে বাংলাদেশি বাংলাদেশি বলছেন, অসংখ্য হাজার হাজার আপনাদের লোকেরা এসে বাংলাদেশি বলছে। আমি কি বাংলাদেশি? আমার 14 পুরুষ ইস্ট পাকিস্তানের ছিল না, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ, শুনে রাখুন। তারপরেও আপনারা আমাকে বাংলাদেশি বলছেন, আপনারা আমাকে বলছেন আর ওখানকার মানুষকে কি করছেন আমি তো এটা এর থেকেই বুঝতে পারছি কতটুকু সাম্প্রদায়িক একটা আপনাদের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তো বুঝতে পারছি। এই সাম্প্রদায়িক সোচ থেকে বেরিয়ে যান, বেশি কথা আর বলবো না, কারণ আমি আমার সমাজের সাথে কথা বলছি। যারা দালালি করছেন বাঙালি সম্প্রদায়ের হয়ে যারা যাদের বিজনেস ধান্দা পানি চালানোর চেষ্টা করছেন, করুন, আমার আপনাদের উপরে কোনো রাগ নেই, কিন্তু জাতির দালালি বন্ধ করুন, জাতির দালালি বন্ধ করুন। বাঙালি সমাজ জাতির একটা দালাল কেউ আর মেনে নেবে না, সেটা ত্রিপুরা হোক, আসাম হোক, পশ্চিমবঙ্গ হোক বা যে কোনো জায়গা হোক। জাতির মানে আমার জাতির, বাঙালি জাতির দালালদের মেনে নেবে না। আর জাতির দালালি ছাড়ুন, জাতির হয়ে কাজ করুন, জাতির স্বার্থে কাজ করুন। কেউ আপনাকে 2 পয়সার জায়গা দেবে না কালকে, পরিষ্কার কথা বলছি। আর অন্যায়কে অন্যায় বলা শিখুন, কোথাও যদি অন্যায় হচ্ছে অন্যায় বলা শিখুন। এই আপনার প্রদ্যুৎদা মানে মহারাজ আবার বলেছেন চন্দনের যদি সাহায্য করার থাকে 2 পয়সা দিয়ে দেখাক। আর এই কংগ্রেসের একজন কোন নেতা আমি জানি না, সে বলছে 500 টাকা সাহায্য করে দেখান। আমার মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, বাঙালিদের ঘর বাড়ি আনন্দবাজার থেকে উৎখাত করে থানায় থাকতে হচ্ছে 97টা ফ্যামিলি, তাকে আমি 500 টাকা দিব। আর প্রদ্যুৎদা গিয়ে 1.5 লাখ টাকা ডিএমকে দেবেন, ওইটা বাঁটবেন সবার মধ্যে। কয়দিন খাবে আমার লোকগুলো? তাদের ভূমির অধিকার নেই। আমার আজকে এই প্ল্যাটফর্ম থেকে প্রদ্যুৎদার কাছে প্রশ্ন, আপনি 500 টাকা কথা বলছেন, 2 টাকা বলছেন যে চন্দন কেন দিচ্ছে না? আর আপনি বলছেন আমি টাকা দিব ডিএমকে ওদেরকে বাটার জন্য। আপনি এই কথা কেন বলছেন না যে আমি এই ডিএমকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো এই 97 পরিবারকে তাদের জায়গায় পুনরায় নিয়ে গিয়ে বসতি স্থাপন করিয়ে দিতে, তাদের ঘর বাড়া বানাতে যেগুলো খরচা লাগে সব দিক, যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সব টাকা দিক, এবং তাদের সুরক্ষার সাথে তাদের আনন্দবাজারে তাদের ঘর বাড়ি জমি আবার ফিরিয়ে দেওয়া হোক। আপনি এই কথাটা কেন বলছেন না প্রদ্যুৎদা? আপনি বলছেন আপনি তো বাঙালির জন্য কথা বলেন, কোথায়? আপনি তো বললেন না। আপনি বলছেন আপনি সাম্প্রদায়িক না, আমি বলছি তো আপনি সাম্প্রদায়িক। আপনার 2 দিন চন্দন চ্যাটার্জিকে অ্যাটাক করলেন, বিশ্রী ভাবে অ্যাটাক করলেন। আমি তো আপনাকে বান্দর ফান্দর বলিনি, কোথায় বলেছি? আপনি বলেছেন, তারপরে আমি এসে লাইভে এসে তার জবাব দিয়েছি। এবং আপনাকে আমি সেদিকে বলেছি আমি বান্দর হলে আপনি কি তেন্দর, সেটা বলেছি। চলুন আমি তেন্দরটা ওয়াপস নিলাম, ক্ষমা করবেন। আমি একটা সংস্কারী পরিবার থেকে আসি, আমার বলা উচিত হয়নি, কিন্তু আপনি বান্দর আবার দ্বিতীয়বার বলেছেন আমাকে, এবং আমার সম্পূর্ণ জনগোষ্ঠীকে বলেছেন। এইবার আপনি একটু ঘুরিয়ে বলেছেন, ফুল অন রেকর্ড। প্রথমবারের রেকর্ডটা ভালো করে শুনবেন। আপনি সম্পূর্ণ জাতি জনগোষ্ঠীকে আপনি ই করে বলেছেন, সম্পূর্ণ জাতি জনগোষ্ঠীকে বলেছেন। আর আপনি এই 2বার যে আপনি আমার নাম নিয়ে আওয়াজ দিলেন, আমার নাম নিয়ে যে আপনি বক্তব্য দিলেন, সেখানে কিন্তু একবারও আপনি বলেননি যে আনন্দবাজারে যে রিয়াং দুষ্কৃতিকারীরা বা যে কোনো জনগোষ্ঠীর দুষ্কৃতিকারীরা, যে কোনোই হোক, যারা এসে আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ করেছে, তাদের শাস্তি চান। সেটা কি আপনি বলেছেন মহারাজ? আপনি কিন্তু বলেননি, একবারের জন্য বলেননি। এই দুষ্কৃতিকারীদের ধরে শাস্তির কথা আপনি একবারও বলেননি। কি ভাববো আমি? আমার সমাজ আপনাকে নিয়ে কি ভাববে? কি ভাববে? আপনি একবারের জন্য মহারাজ বলেননি যে এই 97 পরিবারকে আমি ডিএমকে বলবো,
মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেবকে বলবো যে তাদেরকে আবার তাদের জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়ে পুনর্সংস্থাপন করুন, সুরক্ষা দিন। আপনি একবারও বলেননি আপনি প্রদ্যুৎ দা। আপনি নিজে আপনার নিজের দুই বক্তব্য, যে বক্তব্যকে বাঙালি সমাজকে বান্দর বলেছেন, নর্দমার কীট বলেছেন, নিজে শুনে নেবেন। এই দুটো লাইন যদি আপনারা বলে থাকেন, আপনি যদি বলে থাকেন, আমি আর কথা বলবো না, আর আসবো না ত্রিপুরা, আমার কাজ শেষ। যদি আপনি বলেও থাকেন, কিন্তু আপনি বলেননি। তার মানে কি? তার মানে আপনি চান না যে এই 97 পরিবার তাদের ঘর বার জমি তাদের সম্পত্তি ফিরে পাক। সেটা আপনি চান না, এটাই প্রমাণিত হয়। আপনি চান না যারা এদের উপরে আক্রমণ করেছে, নিরীহ বাঙালিদের উপরে আক্রমণ করেছে, তাদের শাস্তি চান না। আমি এখনো বলছি সমস্ত সমাজ দায়ী হয় না। যারা আক্রমণ করে, যারা অন্যায় করে, যারা সংঘর্ষ করে, কমনাল টেনশন করে, কমনাল কনফ্লিক্ট করায়, তারা একটা সম্পূর্ণ জাতি হতে পারে না। তাদের মধ্যেকার কিছু দুষ্কৃতিকারী, আমি এটা আজকেও মানি, এখনো মানি, যে সম্পূর্ণ রিয়াং সম্প্রদায়ের প্রতিটা লোক এর জন্য দায়ী নয়। তারাও আমাদের ভাই বোন, আমি তাদের পাশে আছি, 100% আছি। তাদেরও যে কোনো সমস্যায় আমি থাকবো, এটাও কথা দিলাম। তাদের প্রত্যেকটা সমস্যায় আমি থাকবো। যদি আমার কাছে কেউ যদি কোনো ধরনের সাহায্য চায়, আমি মহারাজ না, আমার ডাইনেস্টি নেই, আমি একজন সামান্য শিক্ষকের ছেলে, সাধারণ একজন লোক, আমি নেতা না, আমি টাকা পয়সা দিতে পারবো না। আপনার বিপদে আপদে আপনার পাশে দাঁড়াতে পারবো। যদি আমার রিয়াং হোক, আমার জামাতিয়া হোক, বা আমার দেববর্মা হোক, যে কোনো কেউ, কারুর যদি কোনো কাজে আমি যদি এতটুকু লাগতে পারি, আমি ধন্য মনে করব, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু যারা দুষ্কৃতিকারী, যেগুলো লোক হাতে গোনা হবে, তাদের শাস্তি আমরা চাই, এবং তাদের শাস্তি আমরা দেখেই ছাড়ব, এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনেই ছাড়ব। আমার বাঙালি ভাই বোন যারা আছে, তারা কোথাও কোনো কারোর বিরুদ্ধে একটাও কটু কথা বলবেন না, এটা আমার অনুরোধ। হাত জোর করে, যদি আপনারা আমাকে বড় ভাই মানেন, হাত জোর করে অনুরোধ করছি, কাউকে গালিগালাজ দেবেন না, কোনো সম্প্রদায় তুলে না, ভাষা তুলে না, কাউকে কোনো গালিগালাজ দেবেন না। এটা আমি আমার হাত জোর করে আমার কমিউনিটিকে বলছি। কাউকে কোনো ধরনের ক্ষতি সাধন করবেন না। কিন্তু যারা আমাদের লোকেদের বাস্তুহারা করেছে, যারা আমাদের লোকেদের মেরেছে, লুটপাট করেছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, সেই দুষ্কৃতিকারীদের যারা অন্যায় সংঘটিত করেছে, তাদের ভারতের আইনের আওতায় আমরা দেখতে চাই। এই কথাই আমি 23 জানুয়ারি প্ল্যাটফর্ম থেকে বলেছিলাম। আর তাতেই আপনাদের এত রেগে গেলেন। মানে অন্যায় হবে, অত্যাচার হবে, মানুষ মরবে, তার উপরে আওয়াজ দেওয়া যাবে না, ন্যায় বিচার চাওয়া যাবে না, এটা অন্যায়। ন্যায় চাইলে সাম্প্রদায়িক হয়, আর বাঙালির কথা বলতে পারবে না, সেটার জন্য সাম্প্রদায়িক। একটা ভিডিও আমি দেখলাম, সেখানে বলা হচ্ছে জয় বাঙালি স্লোগান দেওয়া হয়েছে। জয় বাঙালির স্লোগান 23 জানুয়ারির মঞ্চ থেকে দেওয়া যাবে না। জয় বাঙালি স্লোগান সাম্প্রদায়িক। আপনি আপনার সম্প্রদায়ের জয় বলতে পারেন, আপনার সম্প্রদায় তিপ্রাসার জয় বলছেন আপনারা, আমরা কোনো আপত্তি জানাইনি, জানান আপনি, আমিও বলবো তিপ্রাসার জয়। তাহলে আমি বাঙালির জয় বলবো না কেন? আমি আমার বাংলা ভাষার জয় বলবো না কেন? এই জন্যই আমি বলছি। যারা আমাকে বলছেন আমি এখানে হঠাৎ নেতা, এই যে লিখছিল কেউ একজন, বা কেউ বলছে আমি আমার নিজের কিছু একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এসেছি, তাহলে শুনে নিন, বাঙালির হয়ে কাজ করে রাজনীতি করা যায় না। বাঙালি জাতির পাশে দাঁড়িয়ে নেতা হওয়া যায় না। আজ পর্যন্ত কেউ হতে পারেনি, আমাকে দেখিয়ে দিন। সুতরাং আমি জানি আমিও কিচ্ছু হতে পারবো না, আমি দালালিটাও করতে পারবো না। আমার তো রক্তে নেই, শিক্ষকের সন্তান আমার রক্তে নেই, আমরা পারবো না এই সমস্ত করতে। আর দালালিও যদি করতে চাই, আমাকে কেউ নেবে না, কোনো রাজনৈতিক দল নেবে না। কারণ বাঙালির স্বার্থে কথা বললে, বাঙালির হয়ে কথা বলে দালালিটাও করতে দেবে না কেউ।
দেববর্মা রেঞ্জার, তোমার মতো কুকুরের কাজ নেই। দেখুন, আমি এত কথা বললাম, তারপরেও সে কি বলছে, তোমার মতো কুকুরের কাজ নেই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মানসিকতা, এই মানসিকতা। আর এই মানসিকতা নিয়ে এক দুটো সম্প্রদায় পাশাপাশি থাকবে, এই মানসিকতা নিয়ে শুধরে যান। যদি এখনো আপনারা সবার সাথে একসাথে থাকতে না পারেন, আর বাঙালিকে নিজের পাশের বাড়ির ভাই যদি না মানতে পারেন, মানবেন না, পাশের বাড়ির নেইবার মানুন, প্রতিবেশী। কিন্তু বাঙালিকে এইভাবে গালিগালাজ করা বন্ধ করুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। কিসের বাংলাদেশি? কোনো বাংলাদেশি না বাঙালি। বাঙালি হিন্দু একজনও বাংলাদেশি না এই দেশে। পরিষ্কার স্ট্যান্ড আমার। কেউ বাংলাদেশ থেকে আসেনি, কেউ ইস্ট পাকিস্তান থেকে আসেনি। বাঙালি হিন্দুরা যতজন বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান থেকে এসছে, তারা ভারতবর্ষের অবিভক্ত ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসছে। তার কারণ আপনারা আমাদের না জিজ্ঞেস করে, উইদাউট আওয়ার পারমিশন, আমার দেশকে ভাগ করেছেন। সেটা বঙ্গদেশ ছিল ওই সময়। ওই সময় বঙ্গদেশ ছিল, সেই বঙ্গদেশকে ভাগ করেছিলেন, আমাদেরকে জিজ্ঞেস করেননি। পাকিস্তান বানিয়েছিলেন, ইসলামের নামে দেশকে দিয়ে দিয়েছিলেন। আজকে আমার দেশের ওই প্রান্ত থেকে এই প্রান্তে যদি আমার লোকেরা আসে, তারা বাংলাদেশি পাকিস্তানি হতে পারে না। তারা এই দেশের অবিভক্ত ভারতবর্ষের নাগরিক ছিল এবং এই বিভক্ত ভারতবর্ষেরও নাগরিক হবে। পরিষ্কার স্ট্যান্ড। তাই বলে আমি বিজেপি না, আমি কংগ্রেস না, আমরা বাঙালি না, সিপিএম না, কিচ্ছু না। আমি বাঙালি, আমি বাঙালি। এবং আমার এই সম্পূর্ণ লাইভে আমি আমার সংগঠনের নাম নিয়েছি সংগঠনের নাম নিইনি। কারণ আমি আমার সংগঠনকে চমকাতে আসিনি, আমি আমার সংগঠনকে বিরাট করতে আসিনি। আমার এটা কাজ না। আমি এসছি আমার মানুষ, আমি যদি তাদের পাশে দাঁড়াই, আমার মানুষকে যদি আমি রিলিফ দিতে পারি, সেই জন্য এসছি। লাস্ট 4 দিন ধরে যে হারে গালিগালাজ, যে হারে উৎপটাং কথাবার্তা আমাকে শুনতে হয়েছে, তা আমি আমার জীবনে শুনিনি। এবং এত বিদ্বেষ যেই জায়গায় আছে, এই প্রথম জানতে পারলাম। অথচ 23 জানুয়ারির মঞ্চ থেকে আমি কিচ্ছু বলিনি। সবার শেষে যারা যারা দালালি করছেন বাঙালির হয়ে, বাঙালি সমাজ, বাঙালির অস্তিত্ব, বাঙালির সম্মান, সবকিছুকে তাকে রেখে বাঙালির বিভীষণরা, বাঙালির মির্জাফররা যারা দালালি করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বাঙালি জাগছে। বাঙালি সাংবিধানিক পদ্ধতিতে তার দাবি দাওয়া তুলবে, তাদের উপরে হওয়া অন্যায় অত্যাচার তুলে ধরবে, সাংবিধানিক উপায়ে তুলে ধরবে, কোনো ধরনের সংঘর্ষের মাধ্যমে না। এরা আমাদের উস্কাবে, আমরা উস্কাবো না, পরিষ্কার কথা। আর ত্রিপুরা, আসাম এবং সমস্ত ভারতবর্ষের বাঙালি সমাজকে ঠিক করতে হবে। আপনার মধ্যে থাকা যে দালালগুলো আছে, যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনার মাথা বিক্রি করে আসে, কখনো কোনো রাজার কাছে, কখনো কোনো রাজনৈতিক নেতার কাছে যে বিক্রি করে আসে, তাদেরকে কি আপনারা আপনাদের মধ্যে স্থান দেবেন? যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বিক্রি করছে। আমি জানি আমার কোনো অস্তিত্ব থাকবে না, আর 3 দিন 4 দিন পরে আপনারাও হয়তো আমাকে ভুলে যাবেন। যেটা রাজা বলেছে, প্রদ্যুৎদা বলেছে, ঠিকই বলেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো ঠিক করতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে সম্পূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলো চিন্তা করে ভেবে আপনাদের আগে এগোতে হবে। কারণ আপনার জন্য না, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি আজকে আগরতলায় নিজেকে যদি সুরক্ষিত মনে করছেন, আপনাকে বলে রাখি, দিন আসছে, সময় আসছে, এই রাজা যার চামচাগিরি যারা করছে আমার সমাজের লোকেরা, তাদেরকে বলে রাখি, উনি সিএ এর এগেনস্টে, আমিও সিএ এর এগেনস্টে। উনি কার এগেনস্টে, আমিও কার এগেনস্টে। কারণ এই কা দিয়ে নাগরিকত্ব পাওয়া যাবে না, এটা একটা ভেলকিবাজি। এগুলো নিয়ে আমি এখন বলবো না, পরে বলবো। কিন্তু ওনার আমার মধ্যে একটা তফাৎ আছে। আমি এনআরসিরও বিরুদ্ধে, কিন্তু উনি এনআরসির পক্ষে। জিনিসটা বুঝুন, তফাৎটা বুঝুন। উনি কার বিরুদ্ধে, মানে সিএ এর বিরুদ্ধে, আমিও কার বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে। কিন্তু উনি এনআরসির পক্ষে, আমি এনআরসির বিপক্ষে। উনি এনআরসি করে
বাঙালিদের বাংলাদেশি তকমা লাগিয়ে ভাগাতে চান। যেভাবে আসামে এনআরসি হয়েছে ঠিক সেই পদ্ধতিতে ওখানে এনআরসি চান। আমরা এই এনআরসি হতে দেব না। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষে আমরা এনআরসি হতে দেব না। ত্রিপুরার প্রত্যেকটা বাঙালিকে এখন একজোট হওয়ার সময় হয়েছে। আপনাদের পরিষ্কার বার্তা দিচ্ছি, তারা একত্রিত হচ্ছে, একজোট হচ্ছে। উনি ধমকি দিয়েছেন ফেব্রুয়ারির থেকে। উনি কি বলেছেন একটা লাইন, উনি পাতাল কন্যার সাথে কথা হয়েছে, উনি বিজয় রাঙ্খলের সাথে কথা হয়েছে, ওনার টিএসএফ এর সাথে কথা হয়েছে, আতিশার সাথে কথা হয়েছে, তিপ্রাসা দফা নিয়ে সবার সাথে কথা হয়েছে। এবং উনি বলেছেন ফেব্রুয়ারি থেকে সিএ এর বিরুদ্ধে এনআরসির পক্ষে জোরদার আন্দোলন শুরু হবে। তাদের ভলান্টিয়ার ঘরে ঘরে যাবে, লোকেদের বোঝাবে। খুব ভালো, আপনার সাংবিধানিক অধিকার আপনি করুন, আপনার সাংবিধানিক অধিকার আপনি করুন। কিন্তু আমাদের বাঙালি সমাজের অধিকার আছে না নেই আন্দোলন করার? আপনারা ঠিক করতে হবে। আগরতলার রাজপ্রাসাদের নিচে থেকে যদি আপনি মনে করেন আপনি সেফ, তাহলে আগামীতে আমার কথা আপনার কানে বাজবে। যেটা আসামের লোক সময় মতো বোঝেনি, সময় মতো আপনারা বুঝবেন না, আপনারা বুঝে যাবেন। কৈলাসহর, ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, সম্পূর্ণ ত্রিপুরার বাঙালিকে বাঙালির নামে এখন এক হওয়ার সময় হয়ে গেছে। আপনারা ঠিক করুন আপনারা কি করবেন। এনআরসির বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামের জন্য তৈরি হয়ে যান। গণতান্ত্রিক পদ্ধতিতে এই চূড়ান্ত সংগ্রাম আপনাদের নামার সময় হয়ে গেছে। কারণ যে এনআরসি এখানে করার চেষ্টা হচ্ছে সেই এনআরসিকে আটকাতে হবে। আর যদি সেই এনআরসি আপনারা আটকাতে ব্যর্থ হন, তাহলে কিরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আপনারা বুঝে নিন। এটা সংবিধান বিরুদ্ধ একটা এনআরসি। এবং আমরা আগেও বলেছি, আসামে যে এনআরসি হয়েছে সেখানে বারবার আইনের উল্লঙ্ঘন হয়েছে, বিভিন্ন রায় হয়েছে, সেখানে নানান ধরনের উল্লঙ্ঘন হয়েছে, আমরা দেখেছি, কেউ কথা বলেনি। তো সেই জন্য সমস্ত ত্রিপুরার বাঙালিকে, আগরতলার থেকে শুরু করে সমুদ্র, হিমাচল, সমস্ত আগরতলার বাঙালিকে এখন জাতির নামে একত্রিত হতেই হবে। আর না হলে নাম গোত্রবিহীন এক সমাজে আপনারা পরিণত হবেন। আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। ভবিষ্যৎ প্রজন্ম রাষ্ট্রহীন হয়ে বাঁচতে হবে। আমাদেরও অধিকার আছে আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার, আমাদেরও অধিকার আছে আমাদের ভালো মন্দ নিয়ে বিচার করার, আমাদেরও অধিকার আছে সম্মানের সাথে বেঁচে থাকার। এবং এই কাজটা করতে আমি এসেছি। আমি কোনো রাজনীতি করতে আসিনি। তুমি গালিগালাজ দাও, আমি তোমাকে লাভ সাইন দিব। তুমি গালিগালাজ দাও, আমি তোমাকে বলবো ধন্যবাদ। তুমি আমাকে মারতে আসো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাঙালি জাতির জন্য কথা বলা, বাঙালি জাতির স্বার্থে কাজ করা, সংবিধানের স্বার্থে কাজ করা, সংবিধান সম্মত হয়ে কথা বলা যদি অপরাধ হয়, তাহলে আমি এই অপরাধ বারবার করব, 1000 বার করব, 100 বার করব, 1,00,000 বার করব। পরিষ্কার কথা। কারোর কোনো প্রশ্ন থাকে 2 মিনিট আমি আছি। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে, 2 মিনিট আছি, প্রশ্নের উত্তর দেবো, বেরিয়ে যাব। আর যদি প্রশ্ন না থাকে আমি চলে যাব। যে কোনো প্রশ্ন, কেউ কাউকে গালি। রঞ্জিত রিয়াং বলছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম আস? ভাই, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ। আমি একটাই জিনিস আপনার কাছ থেকে আশা করি, সেটা হচ্ছে আপনিও সম্মানের সাথে বাঁচবেন, আমরাও সম্মানের সাথে বাঁচবো। আপনি আমাকে গালাগাল করবেন না, আমিও আপনাকে গালাগাল করব না। আপনার যতটা অধিকার আমার লোকেদেরও ততটাই অধিকার। আমি সেটাই চাইছি। আর যেভাবে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে তার বিরুদ্ধে প্লিজ আপনি কথা বলুন। আপনি রিয়াং কমিউনিটির থেকে বলছেন, এটা আমার আপনার কাছে হাত জোর করে অনুরোধ। যারা আপনাদের মধ্যে দুষ্কৃতিকারীরা বাঙালিদের অ্যাটাক করেছে, ঘরবাড়ি ভেঙেছে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আর কিচ্ছু আমি আপনার কাছ থেকে চাই না। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, আমি জবাব দেব। না, নিজের দুঃখ আমরা বুঝি, অন্যের দুঃখ বুঝি না। নিজের দুঃখ আমরা বুঝি। জয় চৌধুরী, দেখুন, যারা আপনার
যারা আপনার আগরতলায় বসে আছে বেশিরভাগই কিছু লোক আমাকে এসে উল্টোপাল্টা বলছেন, তারা সেফ জোনে বসে আছেন, তারা আপনার কষ্ট বুঝতে পারবে না, বুঝতে চান। আমি তাদেরকে বুঝিয়েছি, বলেছি দেখুন আজকে তারা সমস্যায় ভুগছে দেখে আপনি ভাবছেন আপনি সেফ, না না, কালকে আপনার উপরেও হতে পারে। তো সেই জন্য আমি বলেছি যে যেটা সত্য সেটা বলবেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলুন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সে যেই হোক, বাঙালি হলেও অন্যায়কে প্রশ্রয় দেবেন না। आप रियल इंडियन है तो एनआरसी सपोर्ट करो। अब আবেল তিপ্রাসা চৌধুরী, হ্যাঁ আমি এনআরসি সাপোর্ট করতে রাজি আছি যদি আপনি আমার সাথে একমত হন। এই এনআরসি করতে গিয়ে যা যা ডকুমেন্ট বাঙালিদের কাছ থেকে চাওয়া হবে সেই একইভাবে একই পদ্ধতিতে সেই একই ডকুমেন্ট আপনাকেও দেখাতে হবে, আপনাদের প্রত্যেকটা লোককে দেখাতে হবে। যদি আপনারা রাজি থাকেন আমি রাজি আছি, আমি রাজি আছি, পরিষ্কার। সবার প্রশ্নের জবাব দিতে পারছি না, অনেক কমেন্ট আসছে। আর কেউ কোনো কিছু বলতে চাইলে বলুন। না, এনআরসিতে ভয় নেই ভাই। এফকিস দেববর্মা ভাই কোনো ভয় নেই, পরিষ্কার বলছি। আমার তো ভয় নেই, আমার 200-300 বছর পুরনো ডকুমেন্ট আছে। আমি আমার মানুষগুলোর কথা চিন্তা করছি। এনআরসি মানে শুধু একটা কাগজ নয়, জিনিসটা বুঝুন। নাগরিকত্ব মানে একটা কাগজ নয়। অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দেশে আছে যাদের কাছে কাগজ নেই, আদিবাসীদের কাছে কাগজ নেই। আপনাদের মধ্যে কয়জনের কাছে কাগজ আছে? আমি যদি বলি আপনাকে, যতজন বাঙালিদের আপনারা এনআরসি করে কাগজ চেক করার চিন্তা করছেন, সেই একইভাবে আপনি রাজি আছেন আপনারও কাগজ চেক করা হোক? আপনি রাজি আছেন তো? তাহলে আমিও রাজি আছি, কোনো অসুবিধা নেই। ওয়ান ওয়ে ট্রাফিক হবে না। আওয়ার দুষ্কৃতি শান্তনু জামাতিয়া বলছে, স্যার ইন ত্রিপুরি দফা only দুষ্কৃতি are there, you mean you mean all Bengali are killed, murdered? Please answer. না ভাই, আমি তো এটা বলিনি, আপনি ভালো করে আবার শুনে নেবেন। আমি বলেছি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর পুরো জনগোষ্ঠীটাই যে দুষ্কৃতি হয়ে যায় এটা আমি মানি না, আমি এই কথা বলেছি। আপনার জনগোষ্ঠীর মধ্যে সবাই দুষ্কৃতি এটা আমি মানি না, আমি এই কথাটাই বলেছি। আমি বলেছি মুসলিমে কয়েকজন যারা দুষ্কৃতি, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের আমি বলেছি তাদের হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, পরিষ্কার কথা। যাই হোক, অনেকটা সময় হয়েছে, কথা সবার হলো, শুনেছি, এবং আপনারা সবাই ভালো থাকবেন। একত্রিত হওয়ার সময় প্রদ্যুৎদা যদি বলতে পারে পয়লা জাতি ওলা পার্টি, তাহলে আমাদের তো এটা অনেক পুরনো স্লোগান, আজকের না। প্রথমে জাতি, তারপরে দল। জাতির স্বার্থ আগে, সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই এবং ওইভাবেই আমরা থাকতে চাই। আমি কোনো দলের সাপোর্টার নই, জয় চৌধুরী, কোনো দলকে সাপোর্ট করি না। আমি বাঙালির সাপোর্টার, বাঙালির জন্য কাজ করি, এবং আমি গণতান্ত্রিকভাবে সাংবিধানিক উপায়ে আমরা বাঙালিদের নানান সমস্যা নিয়ে আন্দোলন করি এবং সেগুলো তুলে ধরি। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় বাঙালি। জয় বাঙালি কোনো সাম্প্রদায়িক শব্দ নয়, জয় বাঙালি, জয় ভারত, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, শুভরাত্রি। মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের, তার কারণ হচ্ছে চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে সেটা আসল নয়। যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ। কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই, এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি আমাকে লাস্ট 3-4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই, ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য, আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য।
কিসের সম্রাট বলুন তো? কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আমার রাজা কোথার থেকে আসে আজকের দিনে? আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখনো কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোন প্রভিন্সের রাজা নন। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়, এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে। মাননীয় অমিত শাহ, করজোড়ে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই, মাননীয় বিপ্লবদের কাছ থেকেও জানতে চাই, কি বার্তা দিচ্ছেন। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী। যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক, তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে চন্দন চ্যাটার্জি क्या है, उसको 2-3 दिन लोग याद रखेंगे फिर भूल जाएंगे। এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচর, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10টার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচর বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই। প্রদ্যুৎ, ওর নাম হচ্ছে প্রদ্যুৎ। ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু, আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর?